আসসালামু আলাইকুম এইচএসসি 25 ব্যাচের প্রিয় ভর্তি যোদ্ধারা সবাই কেমন আছো? তোমাদের উদ্দেশ্যে ফিজিক্সের দুর্দান্ত একটি ক্লাস নিয়ে উপস্থিত আছি তোমাদের মুন্না ভাইয়া। সো তোমরা পূর্বেই অ্যানাউন্সমেন্ট পেয়ে গিয়েছো, আমরা কিন্তু তোমাদের জন্য প্রতিনিয়ত এডমিশন টেস্টের ফ্রি ফাউন্ডেশন ক্লাস নিয়ে থাকতেছি। সো তারই ধারাবাহিকতায় আজকে ফিজিক্সের খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় করব, যেখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল পাবলিক ইউনিভার্সিটিতে কিন্তু প্রশ্ন আসে। এমসিকিউ রিটেন আমরা চুলছেরা বিশ্লেষণ করব, কোন ধরনের প্রশ্ন এসেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিগত বছরগুলোতে, এমসিকিউ রিটেন সব কিছু নিয়ে আলোচনা করব এবং আপকামিং পরীক্ষায় কী ধরনের প্রশ্ন আসতে পারে তার একটা ওভারঅল আইডিয়া পেয়ে যাবা আজকের এই প্রশ্ন বিশ্লেষণ ক্লাসে। তো সবাই একটু দ্রুত আজকে লাইভ ক্লাসটিতে যুক্ত হয়ে যাও। যারা অলরেডি যুক্ত হয়ে গিয়েছো তারা একটু ভাইয়াকে কষ্ট করে জানাও যে ভাইয়া সব কিছু পারফেক্টলি তোমরা দেখতে এবং শুনতে পাচ্ছ কিনা। দেখো, তোমার টার্গেট যেই বিশ্ববিদ্যালয় হোক না কেন, সর্বপ্রথম তোমাকে ফিক্সড করতে হবে যে ভাইয়া বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্যাটার্নটা কীরকম, তোমাকে পড়াশোনা শুরু করতে কীভাবে করতে হবে কীভাবে, সেই জিনিসটা তোমাকে সবার আগে ফাইন্ড আউট করতে হবে। বুঝতে পারছো? দেখো, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নে কিন্তু নিজস্ব স্বকীয়তা আছে। তোমার যদি প্রথম টার্গেট ঢাকা ইউনিভার্সিটিতে হয় তাহলে ঢাকা ইউনিভার্সিটির অবশ্যই প্রশ্ন প্যাটার্ন বিশ্লেষণ করতে হবে। তুমি প্রশ্ন প্যাটার্ন বিশ্লেষণ করলেই বুঝতে পারবা যে কোন টপিক থেকে এডমিশন টেস্ট থেকে সব থেকে বেশি প্রশ্ন আসতেছে, আবার কোন টপিক থেকে কম আসতেছে। এখন তোমাদের জন্য এই প্রশ্ন বিশ্লেষণ করাটা একটু কষ্টসাধ্য হয়ে যায় যে ভাইয়া বুঝতে পারতেছি না যে কোন টপিকটা আসলে গুরুত্বপূর্ণ, কোন টপিকটা একটু কম গুরুত্বপূর্ণ। আমি যখন পড়ি তখন আমার কাছে সব কিছুই গুরুত্বপূর্ণ মনে হয়, কোনটা বাদ দিব আসলে এটাই বুঝতে পারতেছি না। এটারই সমাধান হিসাবে কিন্তু আমরা তোমাদের এডুকেশন থেকে প্রতিনিয়ত ফাউন্ডেশন ক্লাস নিয়ে যাচ্ছি এডমিশন টেস্টের জন্য। অর্থাৎ বিশ্ববিদ্যালয়, সেটা ঢাকা বিশ্ববিদ্যালয় হতে পারে, রাজশাহী, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, যে কোনো পাবলিক ইউনিভার্সিটির প্রশ্ন প্যাটার্ন বা কোন টপিকগুলো থেকে বারবার পরীক্ষায় প্রশ্ন আসতেছে সেই বিষয়টার এ টু জেড বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত যতটুকু বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির জন্য তোমাকে জানতে হবে তার একটা ওভারঅল গাইডলাইন আমরা এই ক্লাসগুলোতে তোমাদেরকে দিয়ে থাকতেছি। তো সবাই একটু আমাকে জানাও যে ভাই আমার কথা এবং স্ক্রিন পারফেক্টলি দেখতে এবং শুনতে পাচ্ছ কিনা। আমরা তাহলে খুব দ্রুতই আমাদের কাঙ্ক্ষিত ক্লাসটা শুরু করে দিব। আমি একটু চেক করে নিচ্ছি, সবাই একটু দ্রুত চলে আসো আজকের ক্লাসে। সবাই একটু দ্রুত চলে আসো এবং সব কিছু ঠিকঠাক আছে কিনা ভাইয়াকে একটু জানাই দাও। সব কিছু ঠিকঠাক আছে কিনা ভাইয়াকে একটু জানাই দাও। ভাইয়া সকল গ্রুপগুলোতে আমি একটু আমাদের ক্লাসটি শেয়ার করে দিচ্ছি। তোমরা একটু কষ্ট করে তোমাদের বন্ধুদের একটু কষ্ট করে শেয়ার করে দাও। আজকে খুবই দুর্দান্ত একটা ক্লাস করবো ইনশাআল্লাহ। তোমরা সকলেই জানো ফিজিক্সের কাজ, শক্তি ও ক্ষমতা, ওয়ার্ক, পাওয়ার, এনার্জি, এই অধ্যায়টা থেকে প্রত্যেকবার ঢাকা বিশ্ববিদ্যালয় বলো বা অন্যান্য সকল বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আসে। এমসিকিউ এবং রিটেন কী ধরনের প্রশ্ন আসতে পারে, কিভাবে আমরা হাতে ক্যালকুলেশন করব, ক্যালকুলেটর কিন্তু ব্যবহার নাই, কোনো বিশ্ববিদ্যালয়ে ক্যালকুলেটর ব্যবহার নাই, ঠিক আছে? সো ক্যালকুলেটর, হাতে ক্যালকুলেশন আমরা কিভাবে করব সেই কনসেপ্টগুলো হাতে ধরে ধরে তোমাদেরকে স্টেপ বাই স্টেপ ইনশাআল্লাহ বুঝাই দিব। ওকে, সো সবাই একটু দ্রুত চলে আসো এবং সব কিছু ঠিকঠাক আছে কিনা আমাকে একটু কষ্ট করে জানাও। আমরা এখনই আমাদের কাঙ্ক্ষিত ক্লাসটা শুরু করব। সো আমরা আজকে দেখতে পাচ্ছি আজকে কোন অধ্যায়ের উপর ক্লাস করব ভাইয়া? আজকে আমরা ক্লাস করব মূলত কাজ, শক্তি ও ক্ষমতা, পদার্থবিজ্ঞান প্রথম পত্রের কাজ, শক্তি ও ক্ষমতা, খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। এই অধ্যায় থেকে বিগত 5 বছর ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় কোন ধরনের এমসিকিউ এবং কোন ধরনের রিটেন প্রশ্ন এসেছে সেগুলোর আমরা চুলছেরা বিশ্লেষণ করব। সো ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন বিধায় যে এটা ক্লাসটা শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় ডেডিকেটেড এরকমটা কিন্তু না। দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন বেশ কিছু বিশ্ববিদ্যালয়ে একদম হুবহুব রিপিট আসতে দেখা যায়। আর বিশ্ববিদ্যালয়ে যে কনসেপ্টটা গুরুত্বপূর্ণ দেখবা যে ম্যাক্সিমাম সকল বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্যাটার্ন কিন্তু একই রকম। হ্যাঁ, একটু নিজস্বতা বা স্বকীয়তা আছে, বাট যেই টপিকটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য গুরুত্বপূর্ণ সেটা কিন্তু বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের জন্যই গুরুত্বপূর্ণ। সো সবার ফার্স্ট প্রায়োরিটি সবসময়ই থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়। এই জন্য আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো নিয়েই তোমাদেরকে সর্বপ্রথম একটু ধারণা দেওয়ার চেষ্টা করতেছি যে না, প্রশ্ন প্যাটার্নটা আসলে কীরকম হয়। ওকে, সো চলো আমরা আর বেশি কথা বলবো না, আমাদের আজকের কাঙ্ক্ষিত ক্লাসটায় চলে যাব আমরা। এই তো সবাই চলে আসছো, সবাই সালাম দিচ্ছ, ওয়ালাইকুম আসসালাম। তোমাদের উদ্দেশ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা অ্যানাউন্সমেন্ট, সেটা হচ্ছে যে ভাইয়ারা তোমরা যারা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আছো, বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য কিন্তু আমাদের ডেডিকেটেড একটা মেসেঞ্জার গ্রুপ খোলা হয়েছে। সেখানে আমরা ক্লাসের ম্যাটেরিয়ালস বলো, তারপরে ক্লাসের যে কোনো অ্যানাউন্সমেন্ট বলো বা গুরুত্বপূর্ণ কোনো নোটিশ বলো, সব কিছুই তোমাদের এই গ্রুপে আমরা তোমাদেরকে জানাই দিব, তোমাদের যাতে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতে না হয়। সো দেখো, এইখানে পিন কমেন্টে একটা কমেন্ট করা আছে, দেখবা যে একটা লিঙ্ক দেওয়া আছে মেসেঞ্জার গ্রুপে। তোমরা যারা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী, বারবার করে বলতেছি শুধুমাত্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা এখানে যুক্ত হবা। সকল ধরনের নোটিশ, ক্লাস অ্যানাউন্সমেন্ট, ক্লাসের ম্যাটেরিয়াল সব কিছু আমরা এখানে তোমাদেরকে আগে থেকে জানাই দিব। ওকে, সো যারা এখনো যুক্ত হন এই মেসেঞ্জার গ্রুপে তারা একটু কষ্ট করে পিন কমেন্টে দেখো, কমেন্টে একদম শুরুতেই কি আছে ওখানে তোমাদের একটা লিঙ্ক দেওয়া আছে। সকল আমাদের ক্লাস ম্যাটেরিয়ালস বলো
বা যে কোনো অ্যানাউন্সমেন্ট বলো সব কিছু আমরা এই মেসেঞ্জার গ্রুপে তোমাদেরকে জানাই দিব। ওকে, সো চলো আমরা বেশি কথা বলবো না, আমরা কোনো সময় নষ্ট করবো না, আমরা আমাদের কাঙ্ক্ষিত ক্লাসে চলে যাবো। এই তো সবাই চলে আসতেছো, ওয়ালাইকুম আসসালাম, সবাই সালাম দিচ্ছ। ওকে চলো তাহলে লক্ষ্মী বাচ্চা কাচ্চারা, চলো আমরা আজকের কাঙ্ক্ষিত ক্লাসটা শুরু করে দিই। সর্বপ্রথম যেই প্রশ্নটা দেখতে পাচ্ছি আমরা, সেটা একটু দেখো, সেটা আমরা যদি একটু দেখি, এই প্রশ্নটা কিন্তু অলরেডি ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় কত সেশনে আসছিল দেখো তো ভাইয়া, 24-25, একদম রিসেন্ট সালের প্রশ্ন, একটা গ্রাফ থেকে। সো গ্রাফ তোমরা দেখলেই অনেকে ভয় পাও যে ভাইয়া গ্রাফ, আল্লাহ গ্রাফ তো মুখস্থ করছি এইচএসসি থাকা অবস্থায়, এখন আমরা কিভাবে সমাধান করবো গ্রাফের প্রশ্নগুলান। কোনো টেনশন করার কোনো দরকার নেই মুন্না ভাইয়া, আসি। গ্রাফ সব থেকে সহজ একটা বিষয়, তুমি যদি বুঝে বুঝে পড়তে পারো ভাই, এখানে কোনো ইকুয়েশন নাই, কোনো কিছু নাই, জাস্ট সূত্র জানলে তুমি গ্রাফ সমাধান করতে পারবা। সো আমরা আগে প্রশ্নটা পড়ি। দেখো এখানে কি বলছে যে ভাইয়া একটি আনুভূমিক ঘর্ষণহীন তলের উপর একটি কণা প্রাথমিক অবস্থায় স্থির আসছিল। ঠিক আছে, তার মানে কি ভাই, দেখো এই যে এইটিকে যেগুলো আমি গোল বক্স করতেছি এগুলো কিন্তু কিওয়ার্ড, এই কিওয়ার্ডের ভিত্তিকেই আমরা কিন্তু কিছুক্ষণ পরে সূত্র সিলেকশন করবো। তোমরা অনেকেই এই প্রবলেমটাই ফেস করো যে ভাইয়া আমার ফিজিক্সের সকল সূত্র মুখস্থ আছে, কিন্তু এইটাই বুঝতে পারি না যে কখন কোন সূত্রটা অ্যাপ্লাই করে আমি প্রশ্ন সমাধান করব। ঠিক আছে, এই জন্য তোমাকে অবশ্যই মনোযোগ দিয়ে প্রশ্নটা পড়তে হবে। প্রশ্নের মধ্যে কি কি কিওয়ার্ড দেওয়া আছে, কিওয়ার্ড বলতে আমি এলিমেন্টস বোঝাচ্ছি, কোন কোন জিনিসের মান দেওয়া আছে সেই জিনিসটা ফাইন্ড আউট করতে হবে। সেই জিনিসটা যদি ভালো মতো ফাইন্ড আউট করতে পারো, ওরাই আসলে বলে দেবে তোমার এখানে কোন সূত্রে অ্যাপ্লাই করতে হবে। সো বিশ্বাস হচ্ছে না, দেখো আমি তোমাদের প্রমাণ দেখাচ্ছি। দেখো তাহলে কি প্রাথমিক অবস্থায় স্থির আছে, স্থির অবস্থায় আমি গোল মার্ক করছি কারণ এটা কিওয়ার্ড। কারণ এখানে কি ভাই, এখানে আমাদের স্থির মানে থাকে মানে কি, আদিবেগটা কি শূন্য, স্থির থাকা মানে কি আদিবেগটা শূন্য। এখন চলো আর কি কি কিওয়ার্ড আছে একটু দেখার চেষ্টা করি। দেখো কণাটির উপর একটি ধ্রুব আনুভূমিক বল প্রযুক্ত হচ্ছে, তার মানে কণাটার উপর একটা বল প্রয়োগ করতেছে। তাহলে দেখো একটা স্থির বস্তু, ধরো এখানে একটা আমাদের বস্তু আছে, এমভরের একটা বস্তু, সেটা কি ছিল প্রাথমিক অবস্থায় স্থির ছিল। এখন আমি কি করলাম, একে একটা এফ বল প্রয়োগ করলাম, একটা আনত তলে ছিল, সো এটা আবার ঘর্ষণহীন তল। ওকে ঠিক আছে, এখন যদি আমি একে এফ বল প্রয়োগ করি তাহলে এই স্থির থেকে আমাদের চলমান হবে না ভাইয়া, অবশ্যই গতিশীল হবে। অবশ্যই কি হবে, সামনের দিকে আমাদের কি হবে ভাইয়া বলো তো, সামনের দিকে আমাদের গতিশীল হবে। আচ্ছা বুঝলাম। ওকে, তারপরে দেখি আমাদের কি বলছে। দেখো নিচের কোন লেখচিত্রটি কৃতকাজ, তার মানে কার সাথে কার সম্পর্ক, দেখো কৃতকাজ ডাব্লু, কৃতকাজ বনাম কণাটির দ্রুতি অর্থাৎ বেগ আমাদের ভি। ঠিক আছে, কৃতকাজ অর্থাৎ ডাব্লু এবং ভি এর মধ্যে কোনটা সঠিক সম্পর্ক প্রদান করতেছে সেটাই আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে, সেটাই আমাদেরকে বের করতে বলছে। ওকে, তাহলে চলো আমরা এই গ্রাফ রিলেটেড প্রশ্ন সমাধান করার আগে তোমাদেরকে একটা গ্রাফ রিলেটেড খুব সুন্দর একটা বেসিক কনসেপ্ট ক্লিয়ার করে দিই। মাত্র কয়েকটা গ্রাফ তোমার যদি বেসিক কনসেপ্ট ক্লিয়ার থাকলে তুমি যে কোনো প্রশ্নই উত্তর করতে পারবা। দেখো আমি আগে গ্রাফ নিয়ে একটু কথা বলি, তারপরে তোমরা এই প্রশ্নটা না নিজে থেকে উত্তর করতে পারবা, কারো হেল্প নিতে হবে না, তুমি নিজেই পারবা। দেখো আমি তোমাকে একটু বেসিকটা একটু তোমাকে দেখাই দিই। দেখো আমি একটা এক্সট্রা পেজ নিলাম। সো আমরা এখন কি শিখবো, গ্রাফের বেসিক। ঠিক আছে, আমরা কি শিখবো ভাইয়া, গ্রাফের আমরা কিছু বেসিক পার্ট শিখবো, যে কার গ্রাফটা মূলত কীরকম হয়। কয়েকটা জিনিস তুমি যদি মনে রাখতে পারো তাহলে খুব ইজিলি প্রশ্ন সমাধান করতে পারবা। সর্বপ্রথম আমরা যেই পয়েন্টটা দেখবো সেটা হচ্ছে সমানুপাতিকের গ্রাফটা কীরকম হয়। সমানুপাতিকের গ্রাফটা কীরকম হয়, ধরো যে কোনো কিছু সমানুপাতিক, আমি ধরলাম ওয়াই সমানুপাতিক এক্স। সো সমানুপাতিকের গ্রাফটা কীরকম হয় ভাইয়া, এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। সমানুপাতিকের গ্রাফ হয় মূল বিন্দুগামী সরলরেখা। কি ভাইয়া, মূল বিন্দুগামী সরলরেখা। যে কোনো কিছু যদি আমি লাস্ট পজিশনে গিয়ে দেখি যে ভাইয়া এরা সমানুপাতিক সম্পর্ক বোঝাচ্ছে, তাহলে আমি মূল বিন্দুগামী সরলরেখা বলতে পারবো। সো আমরা দেখো এটাকে যদি ওয়াই বলি, এটাকে যদি এক্স বলি, যেহেতু সমানুপাতিক সম্পর্ক তার মানে আমরা বলবো যে ভাইয়া মূল বিন্দুগামী সরলরেখা। কি বলবো, মূল বিন্দুগামী সরলরেখা বলবো। ওকে আচ্ছা, তারপরে আসো 2 নম্বর কনসেপ্টটা, যে ভাইয়া কোনো কিছু যদি ব্যস্তানুপাতিক হয়, যদি ব্যস্তানুপাতিক হয় তাহলে আমরা গ্রাফটা কীরকম পাবো, তাহলে আমরা গ্রাফটা পাবো হচ্ছে আয়তাকার অধিবৃত্তাকার। ঠিক আছে, আয়তাকার অধিবৃত্তাকার বা বক্ররেখা, তুমি যেভাবে বলো না কেন। সো ব্যস্তানুপাতিক আমি কি বুঝাচ্ছি, ধরো আমাদের এরকম আছে যে ভাইয়া ওয়াই সমানুপাতিক 1/x। দেখো এর আগেরটা কি ছিল, সমানুপাতিক ওয়াই সমানুপাতিক এক্স, তার মানে কি একটা বাড়লে ওয়াই যদি বাড়ে তাহলে এক্সও কিন্তু বাড়বে সম্পর্ক অনুযায়ী। সমানুপাতিক সম্পর্ক, সমানুপাতিক কি মানে যদি একটা বাড়ে তাহলে অপরটাও বাড়বে, সমানুপাতিক সম্পর্ক। বাট ব্যস্তানুপাতিকের দেখো আমি যদি ওয়াইকে বাড়াই দেই ভাইয়া তাহলে এক্সটা কিন্তু কমে যাবে, সম্পর্ক একটু বুঝো। কিন্তু ব্যস্তানুপাতিকের কি একটা বাড়লে আর একটা কমবে। এখন যদি আমি এক্সকে বাড়াই তাহলে ওয়াই কমবে, অথবা এক্স ওয়াইকে যদি কমাই তাহলে এক্স কিন্তু বেড়ে যাবে, একটা অপরটার উল্টা। এটা কি একটা অপরটার উল্টা ব্যস্তানুপাতিক সম্পর্ক। আর এটা কি ভাই,
একই, এরা কি ভাই একই, তুমি এটাকে কমাইলে এটা কমবে, আবার এটাকে বাড়াইলে এটা বাড়বে। ওকে, আচ্ছা তাহলে এটার গ্রাফটা কিরকম হবে আমরা যদি একটু দেখার ট্রাই করি। দেখো এটার গ্রাফটা আমি যদি অঙ্কন করি, এটা যদি আমাদের ওয়াই হয়, এটা যদি আমাদের এক্স অক্ষ হয়, তাহলে ব্যাপারটা এই যে এরকম দাঁড়াবে, ঠিক আছে, আয়তাকার অধিবৃত্তাকার। ওকে, আরেকটা জিনিস আমরা একটু দেখি চলো কষ্ট করে, যে ভাইয়া 3 নাম্বার কনসেপ্টটা একটু দেখো। যদি আমরা এমনটা পাই যে ভাইয়া বর্গের সমানুপাতিক, দেখো সমানুপাতিক ব্যস্তানুপাতিক তো পাইলাম, বর্গের সমানুপাতিক এইটা ফিজিক্সের জন্য সবথেকে মারাত্মক গুরুত্বপূর্ণ। এটা দিয়ে গ্রাফ, অনেক কিছুর গ্রাফ আমরা একটু পরে শিখবো। সো দেখো আমাদের, আমি বললাম যে ভাইয়া বর্গের সমানুপাতিক, যদি এমনটা হয় যে ভাইয়া বর্গের সমানুপাতিক, কি বর্গের সমানুপাতিক, বর্গের সমানুপাতিক, তাহলে ব্যাপারটা কিরকম দাঁড়াচ্ছে যে ওয়াই সমানুপাতিক এক্স স্কোয়ার। তাহলে দেখো সমানুপাতিক, কিন্তু ওর উপরে কি আছে, একটা ঝামেলা লাগাই দিছে এবার কিন্তু ভাইয়া কি আছে, বর্গ আছে, অর্থাৎ স্কোয়ার আছে। সো এরকম থাকলে আমাদের কি হবে, এরকম থাকলে হবে আমাদের ঊর্ধ্বগামী সরলরেখা। কি হবে, ঊর্ধ্বগামী সরলরেখা, ঊর্ধ্বগামী কি ভাইয়া, সরল রেখা, ঊর্ধ্বগামী সরলরেখা কি হবে, ঊর্ধ্বগামী সরলরেখা হবে। সো চলো একটু গ্রাফটা অঙ্কন করে দিই তোমাদেরকে, তাহলে কেমন হবে দেখো তো। যদি আমাদের এটা ওয়াই অক্ষ হয়, যদি আমাদের এক্স অক্ষ হয়, তাহলে ব্যাপারটা হবে এই যে এরকম ঊর্ধ্বগামী সরলরেখা দাঁড়াবে। ওকে, সো এই 3টা গ্রাফ তোমাকে একটু কষ্ট করে মনে রাখতে হবে। ম্যাক্সিমাম তুমি প্রায় 90% সমাধান করে ফেলতে পারবা এই 3টা সাধারণ গ্রাফ যদি তোমার মনে থাকে। তাহলে আমার সাথে সাথে একবার রিভিশন দাও। সমানুপাতিকের গ্রাফ কেমন, মূল বিন্দুগামী সরলরেখা। দেখো এটার সাথে তোমাদের একটু উচ্চতার গণিতের আমি একটু হিন্স দিয়ে দিই, তাহলে তোমাদের বিষয়টা মনে পড়বে। তোমরা আদর্শ সরলরেখার সমীকরণ কি শিখছিলা বলো তো দেখি, যে y ইকুয়াল টু এম এক্স, যদি আমাদের ঢাল m থাকে তাহলে y ইকুয়াল টু এম এক্স। আবার এরকম আর একটা সম্পর্ক শিখছিলা যে y ইকুয়াল টু এম এক্স প্লাস সি, তাই না? এই এমটা হচ্ছে ঢাল। তাহলে এইটার গ্রাফটা তুমি কেমন পাইছিলা, একদম মূল বিন্দুগামী সরলরেখা। বাট এইখানে দেখো এই সিটা কি ওয়াই অক্ষের কর্তৃত অংশ না, সেক্ষেত্রে আমরা গ্রাফটা কেমন পাইছিলাম যে ভাই একটু উপর থেকে শুরু হইতো, এইটাই হচ্ছে সি, ওয়াই অক্ষের কর্তৃত অংশ। মিলে দেখো, মিল পাইছো? তাহলে দেখো আমার সাথে সাথে রিভিশন দাও ভাইয়া। 3টা গ্রাফ তোমাকে মনে রাখতে হবে। কয়টা? অনলি 3টা গ্রাফ। ম্যাক্সিমাম 80% কোশ্চেন তুমি সমাধান করতে পারবা। দেখবা যে তোমার সূত্র থেকে ইকুয়েশন করে আনতে ফরমেশন সাজায় আনতে এই 3টার মধ্যেই লাস্টে গিয়ে ঠেকে। তাহলে প্রথমটা কি, সমানুপাতিক। সমানুপাতিকের গ্রাফটা কেমন হবে ভাইয়া, মূল বিন্দুগামী সরলরেখা। একদম এই যে এটা মূল বিন্দু 0 পয়েন্ট, মূল বিন্দুগামী সরলরেখা, কারণ একটা বাড়লে আর একটা বাড়তেছে। তারপরে দেখো ব্যস্তানুপাতিকের গ্রাফ কেমন, আয়তাকার অধিবৃত্তাকার, একটা অপরটার উল্টা, একটা বাড়লে আরেকটা কমবে, একটা কমলে আরেকটা বাড়বে। সো আমাদের এই রকম কার্ভ হবে। আর একটা কি শিখলাম লাস্ট মুহূর্তে, যে ভাইয়া বর্গের যদি সমানুপাতিক হয়, এইটাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। দেখবা যে ম্যাক্সিমাম সূত্রের লাস্ট গিয়ে ফরমেশন এটা দাঁড়াবে। তাহলে বর্গের সমানুপাতিক হলে কি হবে ভাই, ঊর্ধ্বগামী সরলরেখা। বর্গের সমানুপাতিক হলে কি হবে, ঊর্ধ্বগামী সরলরেখা হয়ে যাবে। বুঝছো? এই 3টা জিনিস মনে রাখতে পারবে না, খুব ইজি না? এখন দেখো তোমরা নিজেরাই উত্তর করতে পারবা। তাহলে আমরা প্রশ্নটাই চলে যাই। কি ভাইয়া, আমরা আমাদের কাঙ্ক্ষিত প্রশ্ন, যেটা ঢাকা ইউনিভার্সিটিতে কত একদম রিসেন্ট সালে, বিগত সালে আসছে 24-25 সেশনে। এখন লক্ষ্মী বাচ্চারা তোমরাই কিন্তু উত্তর করতে পারবা। আমাকে একটু কমেন্ট সেকশনে জানাবা। দেখো এখানে আমরা প্রশ্নটা যদি একটু আবার পড়ি, তাহলে দেখো তো কি বলছে, যে ভাইয়া একটি আনুভূমিক ঘর্ষণহীন তলের উপর একটি কণা প্রাথমিকভাবে স্থির অবস্থায় আছে, অর্থাৎ আদিবেগ প্রথম অবস্থায় 0 দেওয়া আছে। কণাটির উপর একটি ধ্রুব আনুভূমিক বল প্রয়োগ করছে, এই যে বল প্রয়োগ করছে, তাহলে অবশ্যই গতিশীল হবে। তারপরে দেখো নিচের কোন লেখচিত্রটি কৃতকাজ বনাম গতিশক্তি, তার মানে কাজের সাথে কাজ সম্পর্ক বলছে, আমাদের হচ্ছে বেগের, দ্রুতি বা বেগ ভি এর সম্পর্ক। তাহলে দেখো আমরা এরকম একটা উপপাদ্য পড়ি নাই যে ভাইয়া কাজ শক্তি উপপাদ্য। কি শিখছিলাম, যে ভাইয়া কাজ শক্তি উপপাদ্য, মনে আছে রে? কাজ শক্তি উপপাদ্য, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা উপপাদ্য। এটা তোমাদের সিকিউতে খ নাম্বারে প্রমাণ হিসাবে আসতো, অথবা এমসিকিউ আকারে আসতো, অথবা গ নাম্বারে সিকিউতে আসতো। কাজ শক্তি উপপাদ্যটা কি, যে কৃতকাজ বস্তুর গতিশক্তির পরিবর্তনের সমান। কি ভাইয়া, যে কৃতকাজ বস্তুর গতিশক্তির পরিবর্তনের সমান, গতিশক্তির পরিবর্তনের কি ভাইয়া সমান, কৃতকাজ বস্তুর গতিশক্তির পরিবর্তনের সমান। তার মানে আমরা এটাকে যদি ইকুয়েশন আকারে লিখি, তাহলে আমরা কৃতকাজ গতিশক্তির পরিবর্তনের সমান। তার মানে আমরা এভাবে লিখতে পারবো যে ভাইয়া, আমরা লিখতে পারবো হচ্ছে যে ডাব্লু কৃতকাজ গতিশক্তির পরিবর্তন, অর্থাৎ ডেল ই কে গতিশক্তির পরিবর্তনের সমান। তাহলে এটাকে ভাঙাও, তাহলে আমরা কি গতিশক্তির পরিবর্তন মানে আদি অবস্থান শেষ অবস্থান যদি থাকে, তাহলে আমরা কি বলতে পারবো, যে ভাইয়া হাফ এম ভি স্কোয়ার, অর্থাৎ শেষ বেগ, মাইনাস হাফ এম
ইউ স্কোয়ার। ওকে, আচ্ছা তাহলে দেখো এখন আমাদেরকে এখানে কিন্তু প্রশ্ন খুব সুন্দর মতো বলে দিছিল যে ভাই প্রাথমিক অবস্থায় সে স্থির ছিল, তার মানে ইউ এর মান কত? শূন্য। ইউ এর মান কত ভাইয়া? শূন্য। প্রাথমিক অবস্থায় কে ছিল? স্থির। আমাদের বস্তুটা কিন্তু স্থির ছিল, তাহলে ইউ এর মান কত? যদি আমরা এখানে ইউ এর মানটা বসাই দিই, দেখো ইউ ইকুয়ালস টু শূন্য, তাহলে পুরোটাই শূন্যের সাথে যাই গুণ করে না কোনো পুরোটাই ফিনিশ হয়ে যাবে। তাহলে আমাদের কি থাকতেছে দেখো, ডাব্লু ইকুয়াল টু জাস্ট হাফ এম ভি স্কোয়ার পাচ্ছি। তাহলে আমাদের এত বড় সূত্র নেওয়ার দরকার আছে না। দেখো প্রশ্নে কার কার মধ্যে সম্পর্ক স্থাপন করতে বলছে ভাইয়া, একটু যদি মনোযোগ দিয়ে দেখো, দেখো এখানে বলছে ডাব্লুর সাথে, ডাব্লু বনাম ভি, দ্রুতি বা বেগ, ভি এর সাথে সম্পর্ক। তাহলে এইখানে আমরা পাইছি ডাব্লু আর এইখানে পাইছি আমরা ভি। তাহলে দেখো তো কি সম্পর্ক ভাইয়া, আমরা যদি এখানে লিখি যে ডাব্লু সমানুপাতিক কি ভি স্কোয়ার পাইছি, তাহলে এটা কার সঙ্গে তুলনা করতে পারবো? একটু আগেই যে বেসিক কনসেপ্ট ক্লিয়ার করে দিলাম, এটা কার সঙ্গে তুলনা করতে পারবো বলো দেখি? যে দেখো বর্গের সমানুপাতিক, এখানে কিন্তু সমানুপাতিক, সমানুপাতিক দেখা আবার এই যে মূল বিন্দুগামী সরলরেখা দাগায় দিও না, এই যে ভুল করা যাবে না। সমানুপাতিক দেখা মূল বিন্দুগামী সরলরেখা দাগায় দিও না, সমানুপাতিক দেখা মূল বিন্দুগামী সরলরেখা দাগায় দিও না। এইখানে কি আছে দেখো, এইখানে কিন্তু খুব সুন্দর একটা জিনিস আছে, সেটা হচ্ছে কি স্কোয়ার অর্থাৎ বর্গ। তাহলে বর্গের সমানুপাতিকের গ্রাফ কেমন একটু আগেই শিখছি, তোমরা একটু কমেন্ট করো দেখি বর্গের সমানুপাতিকের গ্রাফ কেমন, বর্গের সমানুপাতিকের গ্রাফ কেমন বলো। একটু আগেই শিখাই দিচ্ছি, দেখো আমি আবারও দেখাই দিচ্ছি, দেখো সমানুপাতিকের গ্রাফ কেমন হয়, ব্যস্তানুপাতিকের গ্রাফ কেমন হয়, আবার আমি এটাও দেখাইছি যে ভাইয়া বর্গের সমানুপাতিকের গ্রাফ কেমন হয়। এখন তোমরা একটু আমাকে উত্তর করার ট্রাই করো দেখি, তোমরা আমাকে একটু উত্তর করার ট্রাই করো যে এ নাম্বার, বি নাম্বার, সি নাম্বার নাকি ডি নাম্বার, কোনটা উত্তর হবে? কোনটা উত্তর হবে? দেখো ভুল করলে কোনো সমস্যা নাই। আমি একটা কথা ক্লাসে বারবার বলি যে যত পারো মুন্না ভাইয়ের ক্লাসে তোমরা ভুল করো, ভুল করলে কোনো সমস্যা নাই ভাইয়া, ওই জিনিসটা আরও খুব সুন্দর মতো শিখাই দিতে পারবো। ঠিক আছে, তোমার কোন জায়গায় ল্যাকিংস আছে তুমি যদি না বলো না বা না ভুল করো তাহলে কিন্তু শিখতে পারবা না ভাইয়া। সো অবশ্যই ক্লাসে রেসপন্স করার ট্রাই করবা, যাতে করে ভুল হলেও কোনো সমস্যা নেই, ভাইয়া তোমাকে যাতে ওই কনসেপ্টটা ক্লিয়ার করাই দিতে পারি, বুঝতে পারছো? যাতে করে পরীক্ষার হলে এই ভুলটা আর রিপিট না হয়, বুঝতে পারছো? তাহলে একটু বলো দেখি কোনটা হবে আমাদের। তাহলে দেখো একটু আগে আমরা দেখলাম যে ভাইয়া বর্গের সমানুপাতিকের গ্রাফ কেমন, ঊর্ধ্বগামী সরলরেখা। তাহলে ঊর্ধ্বগামী সরলরেখা কোথায় আছে? এই যে আমাদের খ নাম্বারটা, ঊর্ধ্বগামী সরলরেখা, এই যে ঊর্ধ্বগামী সরলরেখা আমরা পেয়ে গেছি। তার মানে আমাদের ফ্যান্টাস্টিক ভাবে কি রাইট অ্যান্সার হবে ভাইয়া? ফ্যান্টাস্টিক ভাবে রাইট অ্যান্সার হবে খ নাম্বারটা। ফ্যান্টাস্টিক ভাবে রাইট অ্যান্সার কি হবে? খ নাম্বারটা। এই তো ফারিন অলরেডি অ্যান্সার করে ফেলছো যে ভাইয়া আমাদের খ নাম্বারটা রাইট অ্যান্সার, সাবাস, ধন্যবাদ। এই বুঝছো সবাই? আমাকে একটু বলো দেখি সবার ক্লিয়ার কিনা, সবার ক্লিয়ার কিনা। দেখো আমি একদম ভেঙে ভেঙে বুঝাই দিছি, কিন্তু একদম ভেঙে ভেঙে বুঝাই দিছি, একদম ভেঙে ভেঙে বুঝাই দিছি। সবাই একটু আমাকে এখন বলেন যে ভাইয়ারা আপনাদের সবার ক্লিয়ার কিনা, তাহলে আমরা নেক্সটে চলে যাব। তাহলে আমরা কি করব? নেক্সটে চলে যাব, ঠিক আছে? সো আমরা একদম ভেঙে ভেঙে পুরো জিনিসটা বোঝার ট্রাই করছি। সো আমরা যদি একটু নেক্সটে যাই, চলো আমরা নেক্সট প্রশ্নটা একটু দেখার ট্রাই করব। সো নেক্সট প্রশ্নটায় যাওয়ার আগে তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট। তোমরা সবাই জানো এইচএসসি 25 ব্যাচের জন্য আমাদের কিন্তু ভার্সিটি এ ইউনিট আইসিইউ ব্যাচ অলরেডি লঞ্চ করে ফেলেছি, যেখানে আমরা তোমাদেরকে ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, সাস্ট, জগন্নাথ, খুলনা, জিএসটি বা এগ্রি জিএসটি, কুমিল্লা, হাজী দানেশ, তোমার বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তোমরা যারা আছো, তোমাদের টার্গেট যদি হয় যে ভাই আমি পাবলিক ইউনিভার্সিটিতে একটা সিট নিশ্চিত করব, তোমাদের জন্যই মূলত আমাদের এই কোর্স। এই কোর্সে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় ফোকাস করে আমরা পড়াবো না, বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটকে ফোকাস করে আমরা পড়াবো তোমাদেরকে। ওকে, সো এই কোর্সে তোমরা কি কি পাচ্ছ ভাইয়া? এই কোর্সে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এমসিকিউ প্লাস রিটেন লাইভ ক্লাস তো পাচ্ছই, তার পাশাপাশি তোমরা যারা অপশনাল সাবজেক্টের পরিবর্তে বাংলা অথবা ইংরেজি দেখাবা, তোমাদের জন্য আলাদা কোর্স কেনার কোনো দরকার নাই, একটা পেমেন্টেই তুমি আমাদের সঙ্গে যুক্ত হইলে এই কোর্সে তোমরা গিফট হিসাবে বাংলা ইংরেজি ক্লাস তোমরা পেয়ে যাবা রেকর্ডেড। তার মানে দেখো তোমাকে আর নতুনভাবে কোনো কোর্সে ভর্তি হচ্ছে না। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, বাংলা, ইংরেজি, মোট 6টার তোমরা খুব সুন্দর মতো সাবজেক্টের ক্লাস পেয়ে যাচ্ছ। এছাড়াও তোমরা আর কি কি পাচ্ছ? তোমরা এই প্রথম বাংলাদেশে আমরা তোমাদেরকে অনলাইনে পড়াবো, কিন্তু অফলাইন ম্যাটেরিয়ালস দিয়ে দেবো, ডিউ টার্গেট বুক দিব, তোমাদেরকে প্রিন্টেড লেকচার শিট দিব। প্রিন্টেড লেকচার শিটগুলো আমরা এত পরিমাণে অ্যানালাইসিস করে তোমাদেরকে জন্য রেডি করছি, এই লেকচার শিট ওয়ান কাইন্ড অফ একটা সাজেশন শিট হিসেবেও কাজ করবে। আমরা তোমাদেরকে এই লেকচার শিটগুলোতে একটা টপিক বেসিক টু অ্যাডভান্স এডমিশন টেস্টের জন্য আলোচনা করার পর ওই টপিক থেকে বিভিন্ন ইউনিভার্সিটিতে কী ধরনের প্রশ্ন আসছিল সকল প্রশ্ন ইনক্লুডেড করে দেওয়া আছে। তার মানে তুমি লেকচার শিটটা পড়ে মজা পাবা। ধরো একটা টপিক তুমি পড়লা, ওই টপিকের আন্ডারে, ধরো এই যে কাজ শক্তি উপপাদ্য একটু আগে পড়লাম, সো কাজ শক্তি উপপাদ্য পড়লা, ওই টপিকের আন্ডারে সকল বিশ্ববিদ্যালয়ে কী ধরনের প্রশ্ন আসছিল সেগুলো দেওয়া আছে। তার মানে তুমি পড়ে মজা পাবা এবং তোমার সিকোয়েন্স অনুযায়ী তুমি পড়তে পারবা, ঠিক আছে? সো লেকচার শিট পাচ্ছ তোমরা এই প্রথম। ওকে, সো এই কোর্সে যারা এখনো ভর্তি হও না, স্পেশাল ডিসকাউন্টে ভর্তি হয়ে যাও। কোর্সের বিস্তারিত
জানার জন্য আমাদের এডুকেশন ফেসবুক পেজে মেসেজ করো অথবা আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করেও তোমরা বিস্তারিত জানতে পারবে। ওকে, যারা এখনো ভর্তি হও নাই, কিছুদিনের মধ্যে আমাদের এই ব্যাচের ক্লাস শুরু হয়ে যাবে, পেইড ব্যাচের ক্লাস। সো যারা এখনো যুক্ত হও নাই তারা খুব দ্রুতই ব্যাচে যুক্ত হয়ে যাও। ওকে, সো চলো আমরা নেক্সটে চলে যাবো ভাইয়া। আমরা কি করব, আমরা নেক্সটে চলে যাই। দেখো নেক্সট প্রশ্নটা দেখো, এটা কত সালে আসছিল ঢাকা ইউনিভার্সিটিতে? এটা 23-24 সেশনে আসছিল। ওকে, আচ্ছা। সো ঢাকা ইউনিভার্সিটির এই স্প্রিং কনসেপ্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভাইয়া, বারবার স্প্রিং কনসেপ্ট থেকে প্রশ্ন আসে। সো একটু পরেই আমরা কিন্তু আবার এই স্প্রিং কনসেপ্টটা দেখতে পাবো। একবার ভালো মতো বুঝো, নেক্সটে যে প্রশ্নটা আছে সেটা কিন্তু তোমাদের কাছ থেকে আমি উত্তর চাই, ঠিক আছে? সো সবাই একটু ভালো মতো বুঝো প্রশ্নটা। সো একটু দেখার চেষ্টা করি আমরা, কি ভাইয়া একটু দেখার চেষ্টা করি। দেখো এখানে কি কি দেওয়া আছে, আমরা একটু প্রশ্নটা মনোযোগ দিয়ে পড়বো। দেখো প্রশ্ন পড়ার সময় ভাই রিকোয়েস্ট করতেছে তাড়াহুড়া করবে না, হ্যাঁ টাইম ম্যানেজমেন্ট খেয়াল রাখতে হবে। কিন্তু তাড়াহুড়া করতে গিয়ে তুমি যদি ভুলভাবে প্রশ্নটা পড়ো তাহলে কিন্তু ধরা খেয়ে যাবা। ভুলভাবে প্রশ্ন পড়া যাবে না। দেখো প্রশ্নটা আমরা পড়ি। দেখো এখানে কি বলছে যে ভাইয়া 10 গ্রাম এর একটি ভর ঘর্ষণহীন তলে, তাহলে আমাদের একটা ইনফরমেশন দেওয়া আছে 10 গ্রাম ভর, তার মানে এটা কার মান? এটা হচ্ছে ভর, এম এর মান। ওকে, ওই যে কিওয়ার্ড, এটা একটা উপাদান, এলিমেন্টস দেওয়া আছে, আমাদের মান দেওয়া আছে। সো আমরা বক্স করে নিলাম। সো চলো তারপরে দেখো কি বলছে যে ভাইয়া 10 গ্রাম ভরের একটি ঘর্ষণহীন 10 গ্রাম ভর একটি ঘর্ষণহীন আনুভূমিক তলের উপর দিয়ে গিয়ে দেয়ালের সাথে সংযুক্ত একটি আনুভূমিক স্প্রিংকে 6 ms ইনভার্স 1 বেগে, তার মানে এটাও একটা ইনফরমেশন। এটা কি বেগের মান দেওয়া আছে, ভি এর মান দেওয়া আছে, যে 6 ms ইনভার্স 1 বেগে আঘাত করলো। যদি স্প্রিংটির স্প্রিং ধ্রুবকের মান দেওয়া আছে, আবার স্প্রিং ধ্রুবক অর্থাৎ কে এর মান দেওয়া আছে 400 নিউটন মিটার ইনভার্স 1। সো স্প্রিং ধ্রুবক কে এর মান দেওয়া আছে যে ভাইয়া 400 নিউটন মিটার ইনভার্স 1 হয়, তাহলে স্প্রিংটি সর্বোচ্চ কতটুকু সংকোচন হবে? তার মানে তোমাকে এক্স এর মান বের করতে বলছে, সর্বোচ্চ সংকোচন, অর্থাৎ আমাকে এক্স ইকুয়াল টু হোয়াট, এটা তোমাকে বের করতে বলছে। সো খুবই সুন্দর একটা কনসেপ্টের ম্যাথ, সবাই একটু ভালো মতো বুঝো। দেখো আমরা একটু চিত্র দিয়ে বোঝার ট্রাই করি। ধরো আমার এখানে একটা স্প্রিং আছে, সো এইটা একটা দেয়ালের সাথে ধরো আমি একটা স্প্রিংকে লাগায় রাখছি। এখন যদি আমি একটা ভরের বস্তুকে, এটা ধরো এম ভরের বস্তু ভি বেগে এই দিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, সো একে যদি ধাক্কা দেই তাহলে অবশ্যই এটা কি হয়ে যাবে ভাই? সংকোচন হয়ে যাবে না? সংকোচন হয়ে যাবে না? ছোট হয়ে যাবে না? ধাক্কা দিছি স্প্রিংটা অবশ্যই তো কি হবে? সংকোচন হয়ে যাবে। আমি যদি ঠেলে দেই তাহলে স্প্রিংটা কি হবে? সংকোচন হয়ে যাবে। তাহলে দেখো এ যেহেতু আমাদের ভি বেগে যাচ্ছে, তাহলে এর এখানে অবশ্যই একটা গতিশক্তি থাকবে। ভি বেগে বস্তু যদি যায় তাহলে এখানে আমরা একটা কাইনেটিক এনার্জি, গতিশক্তি পাবো। আবার এই স্প্রিংটা দেখো আগের তুলনায় একটু সংকোচন হয়ে গেছে না? আগের তুলনায় কি হয়েছে? সংকোচন হয় নাই? সংকোচন হইলে আমরা কি জানবো? এই স্প্রিংয়ের মধ্যে একটা সঞ্চিত শক্তি কাজ করবে, যেটা বিভব শক্তির আকারে আমরা বলতে পারি। সেই সঞ্চিত শক্তিটা কি? এই সংকোচন হওয়ার পরে সেটাকে আমরা জানি যে ভাইয়া আমরা হাফ কে এক্স স্কোয়ার, স্প্রিংয়ের সঞ্চিত শক্তি আমরা হাফ কে এক্স স্কোয়ার, এটা কিন্তু জানি, তাই না? তাহলে দেখো এখন আমাদের এনার্জি কনজারভেশন ল থেকে আমরা কি বলতে পারবো? যে অবশ্যই অবশ্যই কি ভাইয়া এই শক্তিটা এবং এই শক্তিটা সমান হবে। এই সম্পূর্ণ গতিশক্তিটা এইখানে যে সঞ্চিত আকারে শক্তি থাকবে, যতটুকু আমরা গতিশক্তিতে আসবো ততটুকু সঞ্চিত অবস্থায় শক্তিটা থাকবে কিন্তু, তাই না? তাহলে আমরা এনার্জি কনজারভেশন ল থেকে আমরা কি জানি? দেখো এনার্জি কনজারভেশন ল থেকে আমরা বলতে পারতেছি ভাইয়া, আমরা বলতে পারতেছি যে ভাইয়া এইখানকার যে গতিশক্তিটা পাবো, যে গতিশক্তি বস্তুটা যে গতিশক্তিতে আসবে, তারপরে আমরা ওই গতিশক্তিটা স্প্রিংকে যতটুকু সংকোচন করবে সেটা আমি যদি একবারই লিখতে চাই তাহলে এই দুটো অবশ্যই সমান হবে। তাহলে গতিশক্তি নির্ণয়ের সূত্র কি জানি আমরা? যে ভাইয়া হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল টু আমাদের সঞ্চিত শক্তিটা কি হচ্ছে তাহলে? যে ভাইয়া হাফ স্প্রিংয়ের ক্ষেত্রে যেহেতু, তার মানে কে অবশ্যই আসবে কে এক্স স্কোয়ার। সো এইটাই কিন্তু গুরুত্বপূর্ণ একটা সম্পর্ক আমরা পেয়ে গেলাম, ঠিক আছে? এতটুকু বুঝছো সবাই? এতটুকু বুঝছো ভাইয়া? দেখো আমি একদম ভেঙে ভেঙে বুঝাচ্ছি, একদম ভেঙে ভেঙে বুঝাচ্ছি। আচ্ছা বলছো যে ভাইয়া লেকচার শিট পাবো কিভাবে? লেকচার শিট পাবা কিভাবে? তোমরা আমাদের কোর্সে ভর্তি হলে তোমাদের কাছ থেকে সকল ইনফরমেশন কালেক্ট করে নেওয়া হবে। ওকে, তারপরে আমাদের অফিস থেকে তোমাদেরকে কুরিয়ারের মাধ্যমে লেকচার শিট পাঠিয়ে দেওয়া হবে। বুঝতে পারছো? আচ্ছা চলো তাহলে দেখো আমরা এখন এইখান থেকে বাবা আমাদের কি মিসিং? দেখো তো আমাদের এই এক্সটা মিসিং, এই এক্স এর মানটা বের করতে হবে। সো খুবই সিম্পল, চলো আমরা হাতে ক্যালকুলেশন কিভাবে করবো একটু দেখে নেই। সো দেখো এখানে কি আছে, দেখো ভাই এখানে কিন্তু গ্রাম এককে মান আছে, তাহলে এম এর মানটা কত? এম এর মানটা কিন্তু আমরা পাইলাম 10 গ্রাম, বাট গ্রাম না, এখানে যেহেতু মিটার আছে, দেখো এম এস ইনভার্স 1, তাহলে এখানে আমরা কেজিতে নিয়ে যাই, তাহলে 1000 দ্বারা গুণ করতে আমাদের হচ্ছে 1000 দ্বারা ভাগ করতে হবে। তার মানে আমরা কেজিতে নিয়ে গেলে আমাকে কি করতে হবে? যে ভাইয়া 10 ইন্টু 10 ইনভার্স 3, 10 ইনভার্স 3 দ্বারা গুণ করলাম, তাহলে আমরা কি পাইলাম? কেজিতে নিয়ে যাইলাম, ঠিক আছে? তাহলে এখানে আমরা এই যেহেতু এখানে মনে মনে কিছু নাই, মানে 1 আছে, তাহলে 1, তার মানে ইন টোটাল আমরা কি পাইলাম এখান থেকে? যে এম এর মানটা যে ভাইয়া 10 ইনভার্স 2 কেজি পাইলাম আমরা, 10 ইনভার্স 2। এই যে যেহেতু 10 আছে তাহলে একটা
আমাদের পাওয়ার 1 পজিটিভ 1, তাহলে -3 + 1 তাহলে -2 হয়ে গেল। ওকে, আচ্ছা তাহলে চলো আবার বেগ, যেমন ভি এর মান কি দেওয়া আছে, ভি এর মান হচ্ছে 6 ms ইনভার্স 1, সো 6 ms ইনভার্স 1। আবার কে এর মান কত দেওয়া আছে, দেখো এই যে স্প্রিং ধ্রুবকের মান 400, তার মানে কে এর মান আমরা যে দেওয়া আছে সেই ইনফরমেশনগুলো একটু লিখে ফেললাম, তাহলে নিউটন মিটার ইনভার্স 1। আচ্ছা এখন মান বসাই দাও। দেখো মান বসানোর আগে একটা জিনিস কাটাকাটি যায়, এই যে হাফ, উভয় পাশ থেকে হাফ কাটা, তাহলে আমাদের দেখো ক্যালকুলেশন ছোট হয়ে যাবে। সো এখান থেকে দরকার আমাদের এক্স, তার মানে এক্স স্কোয়ার ইকুয়াল টু আমি লিখতে পারতেছি যে ভাইয়া এইখানে আছে এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই কে। সো এখন মান বসাই দাও, এম এর মান কত পাইছি, এই যে 10 ইনভার্স 2 কেজি, তাহলে 10 ইনভার্স 2, যেহেতু আমরা কেজি মিটার এমএস ইনভার্স 1 নিচ্ছি, তার মানে অবশ্যই আমাদের এক্স কিন্তু মিটার এককে আসবে। ওকে, আচ্ছা চলো তাহলে মান বসাই দিই। তাহলে এখানে কত ভাই 6, তাহলে একবারই করলাম যে ভাইয়া 6 6 36 করে দিলাম, স্কোয়ার করে দিলাম, যে ভাই এখানে কি এই 6 এর উপর স্কোয়ার করলে আমাদের 36 হয়ে যাচ্ছে। তারপরে কে এর মান কত ভাইয়া, কে এর মান হচ্ছে 400। তাহলে দেখো এই যে হাতে ক্যালকুলেশনের সুবিধার্থে আমি 400টাকে এভাবে লিখতে পারি না যে ভাইয়া 4 ইন্টু 10 স্কোয়ার, অবশ্যই লেখা যায় 4 ইন্টু 10 স্কোয়ার, তাহলে ওই ঘুরে উল্টে 400ই প্রকাশ করতেছে, তাহলে আমি এটাকে একটু এইভাবে লিখি যে ভাইয়া 4 ইন্টু 10 স্কোয়ার। ওকে, আচ্ছা কেন করলাম, দেখো এই যে মজার জিনিস এখনই বুঝতে পারবা। দেখো হাতে ক্যালকুলেশন ভাই, ক্যালকুলেটর কিন্তু নাই, তোমাকে হাতে ক্যালকুলেশন করতে হবে। সো ভালো মতো খেয়াল করো, দেখো কেন এইভাবে করলাম। দেখো এই যে 4 দ্বারা 36কে কাটবো, 4 লং 36, আর এইখানে কি ভাই পজিটিভ 2 আছে, আমি যদি এই নিচ থেকে উপরে নিয়ে আসি তাহলে কি চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে না, তাহলে কি এই পজিটিভ 2 নেগেটিভ হয়ে যাবে, নিচ থেকে তুললে পজিটিভ থাকলে নেগেটিভ হয়ে যাবে, নেগেটিভ থাকলে পজিটিভ হয়ে যাবে, তাহলে এইখানে আগে থেকেই আছে -2, আবার নিচ থেকে আসলো -2, তাহলে কত হলো ইন টোটাল যে ভাইয়া এক্স স্কোয়ার ইকুয়াল টু আমরা পাচ্ছি 10 ইনভার্স 4, আর এইখানে কি 9 এক্সট্রা আছে, তাহলে 9 এটা পাইলাম। ওকে, বাট আমাদের কি এক্স স্কোয়ারের মান লাগবে, কখনোই না, আমাদের জাস্ট এক্স এর মান লাগবে। তাহলে এক্স ইকুয়াল টু, তাহলে আমি এই সাইডে লিখি যে ভাইয়া এখান থেকে এক্স এর মান যদি আমি আনি, তাহলে এক্স রুট করে দাও, তাহলে এটাকে যদি রুট করি তাহলে দেখো রুট আবার 9 ইন্টু 10 ইনভার্স 4, রুট আবার 9 ইন্টু 10 ইনভার্স 4 পাচ্ছি আমরা, তাই না? তাহলে 9কে রুট করলে কত হয় ভাই 3, আর এখানে 10 টু দি পাওয়ার 4কে রুট করলে কি হয় 4, তাহলে 4কে রুট করলে 2, তার মানে আমরা পাবো হচ্ছে 10 ইনভার্স 2, 10 ইনভার্স 2। তাহলে এখন আমরা এটাকে কি এককে পাইলাম, মিটার এককে, খুবই গুরুত্বপূর্ণ কিন্তু, দেখো ভালো মতো খেয়াল করো ভাই, এটাকে কি এককে পাইছি, মিটার এককে পাইছি, এটাকে কি এককে পাইছি, মিটার এককে পাইছি, কারণ আমরা সবগুলোই কিন্তু এই যে কেজিতে আনছিলাম, তারপরে এমএস ইনভার্স 1, তারপরে নিউটন মিটার ইনভার্স 1, সবগুলো মিটারে আনছিলাম, সো দ্যাটস ওয়াই আমরা কিন্তু মিটার এককে পাবো। সো এখন অপশনগুলো দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্যাররা কিন্তু শুভঙ্করের ফাঁকি দিয়ে রাখে, সো অনেকেই তোমরা এই যে না দেখেই এইটা দেখাই দিবা, এটা কিন্তু উত্তর না। দেখো এইখানে সকল অপশন সেন্টিমিটার 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 সেন্টিমিটারে আছে, তার মানে তুমি যদি ভাইয়া এত কাহিনী করে ম্যাথটা সমাধান করলা, তাড়াহুড়া করতে গিয়ে যদি তুমি একক খেয়াল না রাখো তাহলে কিন্তু ধরা খেয়ে যাবা, যদি তুমি একক খেয়াল না রাখো তাহলে কিন্তু ধরা খেয়ে যাবা। সো তোমাকে একটু চোখ কান ভালোভাবে খোলা রাখতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় প্রশ্নগুলান সহজ থাকবে, কিন্তু তোমাদেরকে শুভঙ্করের ফাঁকির মধ্যে ফেলানোর জন্য বিভিন্ন ফাঁদ দেওয়া থাকবে। তুমি যদি ওই সময়টা, ওই 1 ঘন্টা খুব সুন্দর মতো মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দিতে পারো, তাহলে খুব সুন্দরভাবে চান্স পেয়ে যাবে, বুঝছো? তাহলে ভাই এইখানে তাহলে মিটারকে আমাকে সেন্টিমিটারে নিয়ে যেতে হবে, যেহেতু আমাদের সবগুলাই কি আছে সেন্টিমিটার সেন্টিমিটার সেন্টিমিটারে আছে, তাহলে আমাকে সেন্টিমিটারে নিয়ে যেতে হবে। তাহলে দেখো আমরা সেন্টিমিটারে নিয়ে গেলে কি হবে, শুধুমাত্র এখানে 10 ইনভার্স 10 স্কোয়ার দ্বারা গুণ করলে, তাহলে 10 স্কোয়ার 10 ইনভার্স 2 কাটা, তার মানে শুধুমাত্র কি থাকতেছে 3 সেন্টিমিটার, শুধুমাত্র মিটার থেকে আমরা সেন্টিমিটারে নিয়ে গেলাম 3 সেন্টিমিটার। তাহলে 3 সেন্টিমিটার কোথায় আছে দেখো তো, 3 সেন্টিমিটার আমাদের আছে হচ্ছে ফ্যান্টাস্টিকভাবে গ নাম্বারটা রাইট আনসার, ফ্যান্টাস্টিকভাবে গ নাম্বারটা রাইট আনসার। সবাই বুঝছো? সবার কি ক্লিয়ার ভাইয়া, বলো তো দেখি সবার ক্লিয়ার কিনা, সবার ক্লিয়ার কিনা ভাইয়া বলো তো দেখি, সবার 100% ক্লিয়ার কিনা। দেখো আমি একদম ধরে ধরে তোমাদেরকে বিষয়গুলো বুঝাইলাম, একদম ধরে ধরে, একদম ভেঙে ভেঙে তোমাদেরকে প্রত্যেকটা কনসেপ্ট বুঝাইছি। সো এই স্প্রিং কনসেপ্টটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো একটু পরেই দেখবা রিসেন্ট সালেই এই 1 বছর পরে আবার এই কনসেপ্ট থেকে প্রশ্ন পাবা, সেটা তোমরা নিজেরাই পাবা, সেটা একদম সূত্র থেকেই প্রশ্নটা চলে আসছিল। সবার যদি ক্লিয়ার হয় তাহলে আমরা চলো নেক্সটে চলে যাব। সবার যদি ক্লিয়ার হয় ভাইয়া তাহলে আমরা কি করব, নেক্সটে চলে যাব। সবার যদি ক্লিয়ার হয় তাহলে আমরা কি করব, নেক্সটে চলে যেতে পারি। চলো তাহলে আমরা নেক্সটে চলে যাই। দেখো নেক্সট প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দেখো অনেক স্ট্যান্ডার্ড প্রশ্ন, সেটা এটা অনেকেই ভুলভাবে সমাধান করো তোমরা। সো আজকে তোমাদের বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করে দেবো। দেখো এখানে কি বলছে, এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় 22-23 সেশনে আসা একটা প্রশ্ন, ঢাকা বিশ্ববিদ্যালয় 22-23 সেশনে আসা একটা প্রশ্ন, খুবই কনসেপচুয়াল একটা প্রশ্ন, জোস প্রশ্ন, সহজ বাট ভিতরে খুব সুন্দর একটা কনসেপ্ট আছে। সো একটু দেখো কি বলছে, যে ভাইয়া একটা কণা t = 0 সেকেন্ড সময়ে
ঠিক আছে, টি ইকুয়াল টু 0 সময়ে স্থির অবস্থান থেকে। তাহলে মানে ওর অবস্থানটা কি ছিল, প্রাথমিক অবস্থায় স্থির ছিল, এটা কিন্তু কিওয়ার্ড। ওকে, সো স্থির অবস্থানে ছিল। ওকে, বুঝলাম। স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে কণাটির উপর প্রযুক্ত লব্ধি বল সময়ের সমানুপাতিক। দেখো এই কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখো এখানে কি বলছে যে ভাইয়া লব্ধি বলটা কার সমানুপাতিক, এই সময়ের কি ভাইয়া সমানুপাতিক, সময়ের সমানুপাতিক। তার মানে যে বলটা আমরা প্রয়োগ করছি সেটা কিন্তু একটা কনস্ট্যান্ট বল না, একটা কনস্ট্যান্ট বল না। সেই বলের সাথে সম্পর্ক কি, যে বলটা আমাদের কার সমানুপাতিক, সময়ের সমানুপাতিক। সো এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কিওয়ার্ড। এটা কিন্তু কনস্ট্যান্ট কোনো বল না, আমাদের বলের সাথে সময়টা সমানুপাতিক হারে আছে। ওকে, আচ্ছা, তারপরে দেখো কি বলছে যে ভাইয়া কণাটির গতিশক্তি নিচের কোনটির সমানুপাতিক হবে, নিচের কোনটির সমানুপাতিক হবে। তার মানে কার সাথে সম্পর্ক, আমাদের গতিশক্তির সাথে সম্পর্ক এসেছে। গতিশক্তির সাথে নিচের কোনটার সমানুপাতিক সম্পর্ক হবে সেই জিনিসটা আমাকে বের করতে হবে। ওকে, সো বেস্ট কনসেপচুয়াল একটা প্রশ্ন, দেখে মনে হচ্ছে খুব সোজা, বাট প্রশ্ন সমাধান করতে গেলে কিন্তু একটু ঝামেলায় পড়বা তোমার যদি বেসিক কনসেপ্ট ক্লিয়ার না থাকে। ওকে, সো দেখো এইখানে আমরা আগে সঠিক নিয়মটা শিখবো, তারপরে কোথায় তোমরা ভুল করো সেই জিনিসটা আমি তোমাদেরকে দেখাই দিব। ওকে, আচ্ছা, সো দেখো আমরা এখানে এফ সমানুপাতিক টি, তার মানে আমরা এফ এর একটা সূত্র জানি না, নিউটনের দ্বিতীয় সূত্র থেকে, এফ ইকুয়াল টু এম এ। তাহলে এফ ইকুয়াল টু যদি এম এ হয় তাহলে আমরা এখান থেকে লিখতে পারি অবশ্যই যে ভাইয়া এ সমানুপাতিক টি, এ সমানুপাতিক টি লিখতে পারি, এ সমানুপাতিক টি লিখতে পারি। আচ্ছা, তাহলে দেখো এখন আমরা এই সমানুপাতিক চিহ্ন তুলে দিব, সমানুপাতিক চিহ্ন তুলে দিয়ে সমানুপাতিক একটা ধ্রুবক আনবো। তাহলে এ ইকুয়ালস টু ধরো সমানুপাতিক একটা ধ্রুবক নিলাম কে, আর এখানে টি তো আগে থেকেই আছে। এখন তোমাদের যখন আমি নিউটনিয়ান বলবিদ্যা ক্লাস নিছিলাম তখন কিন্তু ত্বরণের অনেক ধরনের সূত্র শেখাইছিলাম। সো ত্বরণের এরকম একটা সূত্র ছিল যে ভাইয়া এ ইকুয়াল টু ডিভি ডিভাইডেড বাই ডিটি, মনে পড়ে? খুবই সিম্পল একটা সূত্র যে ভাইয়া আমাদের বেগের সমীকরণ থাকলে আমরা জাস্ট একবার ডিফারেন্সিয়েট করলে তাকে ত্বরণে কনভার্ট করে ফেলতে পারবো। তাহলে এই ত্বরণের জায়গায় আমি কি করব ভাইয়া, ডিভি ডিভাইডেড বাই ডিটি, ডিভি ডিভাইডেড বাই ডিটি, আর ইকুয়াল টু এখানে কি থাকলো কেটি। ওকে, আমরা দেখো আমাদের দরকার গতিশক্তি, আমাদের দরকার গতিশক্তি। দেখুন গতিশক্তির বেসিক সূত্র কি জানি আমরা, যে ভাইয়া ই কে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার, তাই না, হাফ এম ভি স্কোয়ার। তার মানে আমাদের টার্গেট কি ভাই, দেখো তো গতিশক্তির সাথে সম্পর্ক স্থাপন করতে গেলে আমার এই বেগটা লাগবে। সো আমার এই বেগটাই মিসিং, যেটা আমি এখন টার্গেট করে বের করতেছি যে ভাই বেগটা সামহাও বের করতে পারি কিনা আমরা। ওকে, সো চলো এখন এইটাকে আমরা আরও ভাঙায় করি। তাহলে দেখো এটাকে যদি আর গুণ করে দিই তাহলে আমরা ডিভি ইকুয়াল টু কে টি ডিটি লিখতে পারি অবশ্যই। তাহলে এখন এই ডিভি থেকে যদি আমরা ভিতে আনতে যাই তাহলে অবশ্যই কি ইন্টিগ্রেট করতে হবে। সো আমরা এখানে ইন্টিগ্রেশন উভয় পাশে ইন্টিগ্রেশন করে ফেলবো। সো এখানে 0 থেকে ভি পর্যন্ত আমরা ডিভিকে ইন্টিগ্রেশন করব, আর এখানে আমরা কে যেহেতু একটা ধ্রুবক, সো কে জিনিসটাকে বাইর করে আনতে পারি, আর এখানে 0 থেকে টি সেকেন্ড সময় পর্যন্ত আমরা টি ডিটি টি এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব। টি এর সাপেক্ষে আমরা কি করব ভাইয়া, ইন্টিগ্রেশন করব। সো চলো এখন দেখো আমরা এইখানে একটু উচ্চতর গণিতের হেল্প নিব। আমরা কি করব, উচ্চতর গণিতের হেল্প নিব। এখন দেখো এই সূত্রটা মনে পড়ে যে ভাইয়া ইন্টিগ্রাল এক্স টু দি পাওয়ার এন কে ডি এক্স এর সাপেক্ষে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে কি হয় মনে পড়ে? দেখো উচ্চতর গণিতের সূত্র পড়ছিলা যোগজীকরণে, যে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান, এরকম একটা সূত্র আমরা পড়ছিলাম যে ভাইয়া এক্স টু দি পাওয়ার এন কে এক্স এর সাপেক্ষে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে আমাদের এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান অর্থাৎ পাওয়ার এক ঘর বেড়ে যায় আর ওই পাওয়ারটা দ্বারাই ভাগ হয়, এন প্লাস ওয়ান দ্বারা ভাগ হয়। তাহলে চলো এখন আমরা এটাকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে আমি একটু কালারটা চেঞ্জ করি, দেখো ডিফারেন্সিয়েট না তো ইন্টিগ্রেট করি, তাহলে এখানে কি হবে ডিভিকে শুধুমাত্র ভি পাবো, তাহলে ভি ইকুয়ালস টু দাঁড়াচ্ছে আমাদের কে তো কে থাকলোই, আর এখান থেকে আমরা কি পাবো টি কে, তাহলে ওই যে ওয়ান আছে এখানে এন এর মান কি ভাই কিছু না থাকা মানেই ওয়ান, তাহলে ওয়ান প্লাস ওয়ান তার মানে টি স্কোয়ার ডিভাইডেড বাই আমরা কত পাচ্ছি এই যে 2 দ্বারা ভাগ হবে। তাহলে এটাকে একটু সাজাই লেখা যায় না যে ভাই ভি ইকুয়াল টু কে বাই 2 ইন্টু টি স্কোয়ার। তাহলে দেখো বেগের সাথে কার সম্পর্ক পাইলাম একটু ভালোভাবে খেয়াল করো ভাইয়া, বেগের সাথে কার সম্পর্ক পাইলাম টি স্কোয়ার সমানুপাতিক সম্পর্ক, আর এই দুইটা তো একটা কনস্ট্যান্ট তাই না, এই দুইটা কি এই দুইটা তো আমাদের একটা কনস্ট্যান্ট, 2ও কনস্ট্যান্ট কেও কনস্ট্যান্ট তাই না। তাহলে বেগের সাথে কার সম্পর্ক পাইলাম টির সম্পর্ক পাইলাম। তাহলে দেখো এই যে বেগের মান পাওয়া গেছি, এখন তুমি মান বসাই দিবা। তাহলে দেখো এখান থেকে আমরা লিখতে পারি যে ই কে সমানুপাতিক ভি স্কোয়ার, সূত্র থেকে আমরা ফরম্যাটটা লিখতে পারি তাহলে ভি স্কোয়ার, তাহলে ই কে এই গতিশক্তির সাথে কার সমানুপাতিক সম্পর্ক সেটাই কিন্তু আমরা বের করতেছি, দেখো ভি এর সমানুপাতিক সম্পর্ক। সো দ্যাটস ওয়াই ভির মান বসাই দিলে আমরা পেয়ে যাবো। তাহলে ভি এর মান কত পাইলাম দেখো টি স্কোয়ার কিন্তু পাইছি ভি এর মান, এর উপরে কিন্তু আবার স্কোয়ার আছে, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কি ভাইয়া তাহলে টি স্কোয়ার তার উপরে আবার স্কোয়ার, তাহলে টি টু দি পাওয়ার কত পাচ্ছি 4 পাচ্ছি, টি টু দি পাওয়ার 4। সো এইটাই হচ্ছে আমাদের ফ্যান্টাস্টিকভাবে রাইট আনসার। দেখো অনেকেই টি স্কোয়ার দেখায় দাও না, এখানে টি স্কোয়ার আছে তার উপরে আবার স্কোয়ার আছে, তাহলে 2 2 4, তাহলে অ্যান্সারটা কি হবে টি টু দি পাওয়ার 4 কোথায় আছে এই তো ফ্যান্টাস্টিকভাবে ঘ নাম্বারটা আমাদের রাইট আনসার, ডি নাম্বারটা
ফ্যান্টাস্টিকভাবে কি ভাইয়া ডি নাম্বারটা রাইট অ্যান্সার, ফ্যান্টাস্টিকভাবে আমাদের ডি নাম্বারটা রাইট অ্যান্সার। বুঝছো সবাই, বুঝছো? দেখো একদম ভেঙে ভেঙে উত্তর করতেছি আমরা, একদম ভেঙে ভেঙে উত্তর করতেছি ভাইয়া, আমরা খুব সুন্দরভাবে করলাম ম্যাথটা কিন্তু। সো দেখো তোমরা কোন জায়গায় ভুল করো, এই জিনিসটা তোমরা অনেকে এইভাবে করতে চাও, তোমরা অনেকে এইভাবে করতে চাও। দেখো আমি পেজটা ডুপ্লিকেট করলাম, সো প্যারা নিও না। দেখো আমি একটু তোমাদেরকে দেখাই দিচ্ছি তোমরা কোথায় ভুল করতে পারো। এই দাগানো স্লাইডটা আমি তোমাদেরকে দিয়ে দেবো আমাদের গ্রুপে, মেসেঞ্জার গ্রুপে যারা এখনো যুক্ত হয় নাই তারা একটু যুক্ত হয়ে যাও, ঠিক আছে? সো দেখো তোমরা কোন জায়গায় ভুল করো আমি একটু দেখাই দিচ্ছি। ভুল করেও আসলে উত্তরটা সঠিক আনা যায়, ভুল করেও উত্তর সঠিক আনা যায়, ভুল করেও উত্তরটা সঠিক আনা যায়। ওকে, ভুল করেও উত্তরটা সঠিক আনতে পারবো আমরা, ভুল করেও উত্তরটা সঠিক আনতে পারবো। দেখো তোমরা অনেক সময় এই সূত্রটা ইউজ করো যে ভাইয়া আমরা যেহেতু এখানে কি পাইছিলাম যে ভাই এফ সমানুপাতিক টি পাইছিলাম, তার মানে এফ ইকুয়াল টু এম এ, তাহলে এ সমানুপাতিক টি পাইছিলাম, তাহলে এইখান থেকে এ ইকুয়াল টু আমরা কে টি পাইছিলাম। সো এইখান থেকে অনেকেই এই কাজটা করো যে ভাইয়া আমরা তো একটা সূত্র জানি যে বেগের সাথে যে ভাইয়া ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, ইউ প্লাস এটি, আর যেহেতু এখানে স্থির অবস্থায় ছিল ইউ এর মান 0, সো এখানে ইউ যদি বসাই দেই 0 তাহলে আমাদের কি আসতেছে ভি ইকুয়াল টু এটি। এই সূত্র দ্বারা করে তারপরে তুমি মান বসাই দিয়ে সম্পর্ক আনতে পারো। এইটা অ্যান্সার ঠিক দিবে, কিন্তু ঝামেলাটা কোথায় জানো? এইটা তো ভাইয়া আমাদের কি সমতরণের সূত্র, সমতরণের সূত্র। বাট এইখানে দেখো এইখানে কি তোমার বলের সাথে কি সময়টা কি দেওয়া আছে দেখছো, লব্ধি বলের সাথে সময় সমানুপাতিক। এটা ধ্রুব বলের ক্ষেত্রে হইলে, যদি ধ্রুব বল হইতো একটা ফিক্সড বলের যদি বল প্রয়োগ করে বস্তুটাকে গতিশীল করতো তাহলে এই সূত্র অ্যাপ্লাই করতে পারতাম। বাট এখানে কি বলটা তো ধ্রুব না, কনস্ট্যান্ট না, বলের সাথে সময়টা সমানুপাতিক হারে বাড়বে বা সমানুপাতিক হারে কমবে, বুঝতে পারছো? সো দ্যাটস ওয়াই আমরা এই সূত্রটা ইউজ করতে পারবো না, এই সূত্রটা ইউজ করতে পারবো না, বুঝছো? সো এই কাহিনী করা যাবে না। সো আমরা দেখো একদম ভেঙে ভেঙে একদম খুব সুন্দরভাবে ম্যাথটা সমাধান করে ফেলছি, ভেঙে ভেঙে সমাধান করে ফেলছি। ওকে আচ্ছা, মেসেঞ্জার গ্রুপে কেমনে অ্যাড হবেন জেরিন বলছেন। দেখেন এই যে আপনাদের কমেন্ট সেকশনে একটা পিন কমেন্ট দেওয়া আছে, দেখো যেখানে বলা আছে যে বিজ্ঞান বিভাগের সকল ক্লাসের পিডিএফ ও ক্লাস সম্পর্কিত নোটিশ পেতে নিচের মেসেঞ্জার গ্রুপে যুক্ত হন। দেখেন সেখানে একটা লিঙ্ক আছে, ওই লিঙ্কের উপরে ক্লিক করেন আপনাকে মেসেঞ্জার গ্রুপে নিয়ে যাবে। ওকে আচ্ছা, সিম্পলভাবে যুক্ত হইতে পারবেন। সো চলেন এখন আমরা নেক্সটে যাব। এই প্রশ্নটা তো সমাধান করে ফেললাম, তাহলে এটা রাখার দরকার না, এটা তো জাস্ট বোঝানোর ক্ষেত্রে বললাম, আমি এই স্লাইডটা ডিলিট করে দেই। সো আমরা নেক্সট প্রশ্নে চলে যাবো। এই দেখো এই প্রশ্নটা ভাইয়া বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের জন্য গুরুত্বপূর্ণ। তুমি এইচএসসি 25 ব্যাচ, এবার তুমি ফার্স্ট টাইম পরীক্ষা দিবা, তাই না? এবার তুমি কি করবা? পরীক্ষা দিবা। সো পরীক্ষার যে কোনো বিশ্ববিদ্যালয় ইনশাল্লাহ যে কোনো একটা বিশ্ববিদ্যালয়ে এই প্রশ্নটা মাস্ট কমন পাবা। এই কনসেপ্ট থেকে একটা প্রশ্ন তুমি মাস্ট দেখতে পাবা। তুমি ধরো ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, গুচ্ছ, কৃষিগুচ্ছ, অনেকগুলো ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবা। সো যে কোনো একটা ইউনিভার্সিটিতে এই কনসেপ্ট থেকে তুমি প্রশ্ন পাবাই পাবা। এই কনসেপ্টটা কি ভাইয়া? এটা হচ্ছে পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ। সো আমরা প্রশ্নটা আগে মনোযোগ দিয়ে পড়ি। চলো দেখো কি বলছে এখানে, যে একটা রাবার ব্যান্ডকে টেনে এক্স পরিমাণ বৃদ্ধি করলে রাবার ব্যান্ড শ্রেষ্ঠ প্রত্যয়নী বল হলো আমাদের এফ এর। দেখো একটা ইকুয়েশন দেওয়া আছে, এফ এর কি দেওয়া আছে ভাইয়া? এফ এর একটা ইকুয়েশন দেওয়া আছে। এফ এর কি দেওয়া আছে রে? এফ এর একটা ইকুয়েশন দেওয়া আছে। তার মানে এটা কি ধ্রুব বল? এটা কিন্তু ধ্রুব বল না, এটা পরিবর্তনশীল বল। দেখো আমাদের একটা ডিরেক্ট ইকুয়েশন, আমাদের যদি এরকমটা থাকতো যে ভাইয়া এফ ইকুয়াল টু 20 নিউটন, তাহলে আমরা বলতাম যে ফিক্সড বলের মান দেওয়া আছে, এটা কিন্তু পরিবর্তনশীল বল না। বাট এইটা দেখো একটা ফিক্সড না, তার মানে এটাকে আমরা বলতেছি যে ভাইয়া পরিবর্তনশীল বল। পরিবর্তনশীল একদম সহজে চেনার উপায় যে ভাই পরিবর্তনশীল কেমনে বুঝবো? এখানে ফিক্সড মান দেওয়া থাকবে না, একটা ইকুয়েশন সমীকরণ আকারে থাকবে। ওকে আচ্ছা, তারপরে দেখো এখানে কি ভাইয়া বলছে, এ ও বি একটা ধ্রুবক। এখন রাবার ব্যান্ডটিকে এই যে প্রাথমিক সরণ এবং শেষ সরণ এক্স ইকুয়াল টু 0 পজিশন থেকে আমাদের এক্স ইকুয়াল টু এল পজিশন পর্যন্ত বৃদ্ধি করতে কৃত কাজ কত? তাহলে দেখো আমরা কনসেপ্ট ধরে ফেলছি যে ভাই এটা কোন কনসেপ্ট? পরিবর্তনশীল বল। তাহলে পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ আমাকে কি বের করতে বলছে? দেখো এই যে কাজ, কৃত কাজের মান কত হবে? কৃত কাজের মান কত? তাহলে পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ, পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজের একটা সূত্র আছে ডিরেক্ট, পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ, এই সূত্রটা মনে রাখতে হবে। দেখো অনেকেই তোমরা অ্যাপ্রোচ করবা যে ভাই এইখানে কি বল বের করতে বলছে, কৃত কাজ বের করতে বলছে, তাহলে দেখো আমরা কোন সূত্র অ্যাপ্লাই করতে পারি? পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ ডিরেক্ট। দেখো তো এই সূত্রের সাথে আমাদের চেনা পরিচিত আছে কিনা। দেখো আমি লিখতেছি যে ভাইয়া ডাব্লিউ ইকুয়াল টু ইন্টিগ্রাল এক্স আই ইনিশিয়াল সরণ, এক্স এফ ফাইনাল সরণ, এফ এক্স ডিএক্স
দেখো এই সূত্রটা মনে পড়ে, এটা কিন্তু তোমাদের অলরেডি বোর্ডেও অনেক কয়বার এইখান থেকে প্রশ্ন আসছিল, বোর্ডেও অনেক কয়বার এই সূত্র থেকে প্রশ্ন আসছিল। মারাত্মক ইম্পর্টেন্ট এই সূত্রটা, মারাত্মক ইম্পর্টেন্ট এই সূত্রটা ভাইয়া, মারাত্মক 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 ইম্পর্টেন্ট। আমি কথা দিচ্ছি যে কোনো একটা পরীক্ষায় এইচএসসি 25 ব্যাচ তুমি ফার্স্ট টাইম হিসেবে পরীক্ষা দিতে যাবা, যে কোনো একটা ভার্সিটিতে তোমার এই সূত্র থেকে একটা প্রশ্ন তুমি হুবহুব কমন পেতে যাচ্ছ ইনশাআল্লাহ, বারবার আসে তোমার বেলায় আসবে ইনশাআল্লাহ। ওকে, সো দেখো এখন তাহলে আমরা কি করবো, মান বসাই দিই, চলো মান বসাই দিয়ে ক্যালকুলেশন করবো। দেখো এখানেও কিন্তু আমাদের যোগজীকরণ অর্থাৎ ইন্টিগ্রেশনের হেল্প নিতে হবে। সো ফিজিক্সে কিন্তু এখন দিন দিন প্রশ্ন অনেক স্ট্যান্ডার্ড হচ্ছে ভাইয়া, দেখবা যে ফিজিক্সে কিছু অ্যাপ্লিকেশনের জায়গায় আমাকে ডিফারেন্সিয়েশনের হেল্প অর্থাৎ অন্তরীকরণের হেল্প নিতে হচ্ছে, যোগজীকরণ অর্থাৎ ইন্টিগ্রেশনের হেল্প নিতে হচ্ছে, ঠিক আছে। সো চলো কনসেপ্ট ক্লিয়ার থাকলে কোনো ব্যাপার না ভাই, কনসেপ্ট ক্লিয়ার থাকলে কোনো ব্যাপার না। চলো তাহলে দেখো আমরা দেখো এই কত ভেঙে ভেঙে পড়াচ্ছি না আমাদের এই যে ভার্সিটি এ ইউনিট যে ব্যাচটা রয়েছে, ভার্সিটি এ ইউনিট যে ব্যাচটা রয়েছে। সো দেখো ভার্সিটি এ ইউনিট যে ব্যাচটা রয়েছে একটু আগে যে তোমাদেরকে দেখালাম, এখানে আমরা প্রত্যেকটা টপিক এভাবে তোমাদেরকে ধরে ধরে ভেঙে ভেঙে বুঝিয়ে দিব ইনশাআল্লাহ। তোমার একাডেমিক অর্থাৎ এইচএসসি লাইফে তোমার যদি কোনো অধ্যায় ল্যাকিংস থাকে, ভাই আমি পড়ি নাই বা আমার এখানে দুর্বলতা আছে, কোনো সমস্যা নেই, আমরা একদম বেসিক থেকে আলোচনা শুরু করব। প্রত্যেকটা অধ্যায়ের প্রত্যেকটা কনসেপ্ট বেসিক থেকে একদম ধরে ধরে তোমাদেরকে ইনশাআল্লাহ শেখাই দেবো এভাবে একদম ভেঙে ভেঙে, বুঝতে পারছো। সো তোমাদের যদি আগের এইচএসসি প্রিপারেশনের সময় কেউ যদি একটু ফাঁকিবাজি করার কারণে একটু পিছিয়ে থাকো, কোনো সমস্যা নাই, আমরা আমাদের ক্লাসগুলো একদম রুট লেভেল থেকেই নিব ইনশাআল্লাহ। ওকে, সো চলো তাহলে মান বসাই দাও এখানে। তাহলে এখানে কি আছে দেখো ভাই, দেখো x ইকুয়াল টু 0 পজিশন, x ইকুয়াল টু l পজিশন, তার মানে আমাদের যেটা মান ছোট থাকবে সেটাকে আমরা লোয়ার লিমিট হিসেবে কল্পনা করতে পারবো, আর যেটার বেশি থাকবে সেটাকে আমরা আপার লিমিট হিসেবে কল্পনা করতে পারবো, তাই না। তাহলে এখানে x ইকুয়াল টু 0 প্রাথমিক অবস্থায় x ইকুয়াল টু 0 ছিল, ইনিশিয়াল এই i মানে কি xi মানে ইনিশিয়াল, xf মানে ফাইনাল, তাহলে পরবর্তীতে কই নিয়ে গেছে x ইকুয়াল টু l, তার মানে আপার লিমিটের মান আমরা l দিয়ে দিলাম। তাহলে fx, f এর সমীকরণটা ax প্লাস bx স্কোয়ার, তাহলে কি ভাইয়া ax প্লাস bx স্কোয়ার, তারপরে আমরা কার সাপেক্ষে ইন্টিগ্রেশন করব, x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব, dx এর সাপেক্ষে। ওকে, সো চলো এটাকে এখন ইন্টিগ্রেশন করে দাও। তাহলে এই যে এই সাইডে ফাঁকা আছে এখানে করি, তাহলে আমরা লিমিটের কাজ আগে করব না, আমরা আগে সূত্রের কাজ করব। তাহলে চলো একটু আগে আমি তোমাকে কি বলছিলাম, x টু দি পাওয়ার n কে ইন্টিগ্রেশন করলে x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1 হয়, আর যদি কোনো সহগ থাকে ইন্টিগ্রেশন করো আর ডিফারেন্সিয়েশন করো, সহগের কোনো চেঞ্জ হয় না। তাহলে দেখো এইখানে কি এটা ভাই একটা সহগ না, তাহলে সহগ সহগই থাকবে। তাহলে x কে ইন্টিগ্রেশন করলে কি আমাদের x এর উপরে মনে মনে কি আছে 1 আছে, তাহলে এই 1টা কি হবে n প্লাস 1, তার মানে 1 প্লাস 1 2, তার মানে x স্কোয়ার আর এই পাওয়ারটা দ্বারাই ভাগ, তার মানে 2, তারপরে মাঝে কি আছে প্লাস, তার মানে প্লাস দিয়ে দাও, তারপরে সহগ চেঞ্জ হবে না b, আর x স্কোয়ারকে ইন্টিগ্রেশন করলে কি হবে x কিউব ডিভাইডেড বাই ওই 3, তারপরে আমরা কি এখনো লিমিটের কাজ করছি না, জাস্ট খালি সূত্রের কাজ করে নিলাম। তাহলে লিমিট থার্ড ব্র্যাকেটে এখন বসাই দেবো 0, আর আপার লিমিট কি ভাই l। এখন আমরা কি করব, এখন আমরা সবাই জানি যে ভাই আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করলে আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে চলো আমরা লিমিটের এখন মানটা আনবো, লিমিটের মান বসাই দিব। তাহলে লিমিট কিভাবে বসাবো ভাই, আপার লিমিট, তার মানে এই যে এলটা এক্স পজিশনগুলোতে বসাই দিব। সো চলো আমরা এ এক্স এর জায়গায় এল হবে, তার মানে এল স্কোয়ার ডিভাইডেড বাই 2 প্লাস আমাদের বি এই এক্স এর জায়গায় এল হবে, তার মানে এল কিউব ডিভাইডেড বাই 3 আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তাহলে মাইনাস লোয়ার লিমিট, দেখো লোয়ার লিমিট এক্স এর জায়গায় যদি 0 বসাই দেই তাহলে 0, তার মানে পুরোটাই 0 হয়ে যাবে, এখানেও 0 হয়ে যাবে, তাহলে এখানে 0, এটা না লিখলেও চলে। তাহলে দেখো যেটা পাইলাম সেটাই উত্তর, তার মানে আমাদের উত্তর কোনটা দাঁড়াচ্ছে, আমাদের উত্তর কিন্তু এটাই দাঁড়াচ্ছে যে ভাইয়া আমাদের এ এল স্কোয়ার ডিভাইডেড বাই 2 প্লাস বি এল কিউব ডিভাইডেড বাই 3, দেখো তো কোনটার সাথে মিলে। সবাই একটু চোখের পরীক্ষা দিয়ে দাও, সবাই একটু চোখের পরীক্ষা দিয়ে দাও, দেখি কোনটার সাথে মিলে, একটু দেখি। তোমরা মাঝে মাঝে তাড়াহুড়া করতে গিয়ে না ভুল করে থাকো, দেখি তোমরা আসলে ভালো তোমরা একটু চোখ টোক ঠিক আছে কিনা দেখি, তোমরা খুঁজে বের করো কোনটা আনসার। দেখো এ এল স্কোয়ার ডিভাইডেড বাই 2 প্লাস বি এল কিউব ডিভাইডেড বাই 3 কোথায় আছে, এই দেখো ফ্যান্টাস্টিক ভাবে কি হবে, ঘ নাম্বারটা রাইট আনসার, যে ভাইয়া এ এল স্কোয়ার ডিভাইডেড বাই 2 প্লাস বি এল কিউব ডিভাইড বাই 3, বুঝছো। দেখো এখানে কিন্তু আমাদেরকে ফিজিক্সের প্রশ্ন কিন্তু ম্যাথের একটু হেল্প নিতে হচ্ছে, আমাদের যোগজীকরণ অর্থাৎ ইন্টিগ্রেশনের হেল্প নিতে হচ্ছে, বুঝছো সবাই, সবার কি কনসেপ্ট ক্লিয়ার ভাইয়া। এই তো ফারিন অলরেডি অ্যান্সার করে ফেলছো যে ভাইয়া ঘ নাম্বার হবে, সাবাস ধন্যবাদ, এই তো সাবাস, ঘ নাম্বার হবে রাইট আনসার, বুঝতে পারছো, সবার ক্লিয়ার, সবার ক্লিয়ার। দেখো আমি একদম ভেঙে ভেঙে বুঝাচ্ছি কিন্তু, তার মানে এই সূত্রটা ভাইয়া 100% ইম্পর্টেন্ট, একটা মাস্ট কোনো একটা ইউনিভার্সিটিতে ইনশাল্লাহ চলে আসবে। সো অবশ্যই পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ, এই কনসেপ্টটা ভালো মতো দেখে রাখবা, এই কনসেপ্টটা ভালো মতো কী রাখবা, দেখে রাখবা। তাহলে চলো আমরা নেক্সটে চলে যাবো। দেখো নেক্সট প্রশ্নটা এই যে এই প্রশ্নে বাবারা নিজেরাই অ্যান্সার করতে পারবে। আমি বলছিলাম না ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্প্রিং কনসেপ্টটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো স্প্রিংয়ের প্রয়োগ ভার্সন আসছিল
একটু আগে আমরা সেটা সমাধান করছি। এটা জাস্ট খালি ওই সেম কনসেপ্ট, কিন্তু এখানে কোনো প্রয়োগ না, সূত্রটাই মূলত প্রশ্ন আকারে আসছে। দেখি সবার আগে উত্তর করতে পারো কে, দেখি আমি সবার আগে উত্তর করতে পারো কে। দেখো আমরা প্রশ্নটা পড়ি আগে একটু। কি বলছে যে ভাইয়া একটা এম ভরের বস্তু ঘর্ষণহীন একটি তলে, এম ভরের একটা বস্তু ঘর্ষণহীন তলে ভি বেগে চলমান আছে। ওকে, ভি বেগে চলার সময় একটি স্প্রিংকে ধাক্কা লেগে স্প্রিংটি সংকুচিত করলো। ঠিক আছে, স্প্রিংকে কি করছে? সংকুচিত করছে। এখন স্প্রিংটির বল ধ্রুবক কে। ওকে ঠিক আছে, স্প্রিংয়ের বল ধ্রুবক কে হলে স্প্রিংটি কতটুকু সংকুচিত হবে। দেখো এই সেম কনসেপ্টের প্রশ্ন কিন্তু আমরা একটু আগে সমাধান করছি, যে সংকুচিত কত হবে। তাহলে দেখো একটা এম ভরের বস্তু যদি একটা স্প্রিংকে ধাক্কা দেয়, তাহলে এম ভর যেহেতু বেগে যাচ্ছে, তার মানে অবশ্যই তার গতিশক্তি থাকবে। আবার স্প্রিংকে ধাক্কা দিলে সে সংকোচন হয়ে যাবে, তার মধ্যে সঞ্চিত শক্তি থাকবে। সেটাই আমাদের এই দুইটা শক্তি অবশ্যই এনার্জি কনজারভেশন ল অনুযায়ী আমরা বলতে পারবো সমান হবে, তাই না? তাহলে চলো আমরা একটু আগেই দেখছিলাম যে ভাইয়া আমাদের গতিশক্তি অর্থাৎ হাফ এম ভি স্কোয়ার বস্তুটার গতিশক্তি, ওই বস্তুটা দ্বারা কর্তৃক আমাদের যে আঘাত বা বেগে আঘাত করার পরে যে বস্তুটা স্প্রিংটা সংকুচিত হয়ে গেছে, স্প্রিংটা যে সংকুচিত হয়ে গেছে সেই সঞ্চিত শক্তিটা সমান হবে। তার মানে আমরা হাফ কে এক্স স্কোয়ার বলতে পারতেছি। সো এখানে দেখো কারো মান দেওয়া নাই, আমাদের শুধুমাত্র এক্স এর মানটা বের করতে বলছে এখানে। তাহলে এখানে সেম হাফ আর হাফ কেটে দাও, তাহলে আমাদের এক্স স্কোয়ার ইকুয়াল টু পাচ্ছি হচ্ছে এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই কে। অতএব এক্স ইকুয়াল টু পাচ্ছি রুট করে দাও, তার মানে দেখো এম ডিভাইডেড বাই কে, আর এখানে ভি স্কোয়ার আছে, তাহলে স্কোয়ার আর রুট কাটা যাবে, তাহলে শুধুমাত্র এখানে ভি থাকবে, ভি এর উপরে কিন্তু রুট থাকবে না, ভি এর উপরে কিন্তু রুট থাকবে না। তাহলে দেখো তো কোনটার সাথে মিলতেছে। দেখো এইটারই এই সেম ম্যাথটা কিন্তু আমরা সমাধান করছিলাম অলরেডি, সেখানে আমাদের এম এর মান দেওয়া ছিল, কে এর মান দেওয়া ছিল, ভি এর মান দেওয়া ছিল। দেখো এখানে কোনো মান নাই, জাস্ট সূত্রটাই অ্যান্সার। জাস্ট কি ভাইয়া? সূত্রটাই অ্যান্সার, জাস্ট সূত্রটাই অ্যান্সার। তাহলে আমাকে একটু বলো দেখি কোনটা অ্যান্সার। এই চোখের পরীক্ষা দিয়ে দাও, চোখের পরীক্ষা দিয়ে দাও দেখি, চোখের পরীক্ষা দিয়ে দাও। দেখো কোনটা অ্যান্সার, বলো কোনটা অ্যান্সার। সবাই একটু চোখের পরীক্ষা দিয়ে দেন তো, এ নাম্বার, বি নাম্বার, সি নাম্বার, ডি নাম্বার। দেখো আমি যদি প্রশ্নটা করতাম, আমি আরও তোমাদের একটা শুভঙ্করের ফাঁকির মধ্যে দিতাম, আমি এ নাম্বার অপশনটা এমনি দিতাম যে ভাইয়া রুট ওভার এম ভি ডিভাইডেড বাই কে। অনেকে তোমরা ভুলবশত এটা দাগাই দিতা। দেখো এই ভি এর উপরে কিন্তু রুট না, স্যারেরা আলটিমেটলি দেয় না, এখানে সবগুলো সিম্পল আকারে আছে। সো এইরকমও কিন্তু থাকতে পারে। ঢাকা ইউনিভার্সিটি অপশনগুলো অনেক পেশায়, কনসেপ্ট সহজ, অপশন অনেক পেশায়। অপশনে দেখবা যে একটা করে শুভঙ্করের ফাঁকি দেওয়া থাকবে। সো দেখো ভিটা কিন্তু আমাদের কি, ভি এর উপরে কোনো রুট ফুট নাই, তাহলে ভি সিঙ্গেল, তার মানে এই যে ক নাম্বারটাই রাইট অ্যান্সার হবে, ভি সিঙ্গেল থাকবে। সো এইরকম যদি শুভঙ্করের ফাঁকি দেওয়া থাকে সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে, সেটা অবশ্যই কি রাখতে হবে, খেয়াল রাখতে হবে। এই তো নীলপরি অলরেডি অ্যান্সার করে ফেলছে এই নাম্বারটা, সাবাস। এই তো তোমরা ধরতে পারছো, কে বলে তোমরা পারো না? এই তো সুন্দর মতো তোমাদেরকে বুঝাইলে তোমরা পারো। আর এভাবেই কিন্তু আমরা আমাদের ভার্সিটি ইউনিট ব্যাচে তোমাদেরকে প্রত্যেকটা কনসেপ্ট ধরে ধরে বুঝাবো ইনশাল্লাহ, প্রত্যেকটা কনসেপ্ট ধরে ধরে বোঝাবো। এবং যে লেকচার শিট দিব, ক্লাস, লেকচার শিট, এক্সাম আর আমাদের দিক নির্দেশনা শুনবা, লক্ষ্মী বাচ্চা কাচ্চার মতো এই কয়েকটা জিনিস ফলো করলে ইনশাল্লাহ তোমার চান্স কেউ ঠেকাইতে পারবে না। অবশ্যই তুমি আল্লাহর রহমতে চান্স অবশ্যই পাবা, তুমি যদি পরিশ্রম করো। ওকে, আমরা এভাবেই প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা কনসেপ্ট তোমাকে একদম হাতে ধরে ধরে একদম জিরো বেসিক থেকে পড়াবো, যাতে করে তোমার এইচএসসি লাইফে যদি কোনো ল্যাকিংস থাকে যে ভাই আমি পড়তে পারি নাই বা আমার ওই অধ্যায়ের সমস্যা আছে, কোনো সমস্যা নাই, তুমি সেটা ওভারকাম করতে পারবা আমাদের ভার্সিটি এ ইউনিট আইসিইউ ব্যাচে। ওকে আচ্ছা, তাহলে চলো আমরা নেক্সটে যাব। যারা এখনও ভর্তি হওনি তারা ভর্তি হওয়ার জন্য আমাদের এডুকেশন ফেসবুক পেজে মেসেজ করলেই হবে, তোমাকে বিস্তারিত সেখানে বলে দিবে। ওকে, তো চলো এই তো আমরা এখন রিটেন প্রশ্নে চলে যাবো যে ভাইয়া ঢাকা ইউনিভার্সিটিতে বিগত 5 বছরে আমাদের কাজ শক্তি ক্ষমতা থেকে কী ধরনের রিটেন আসছে। সো 5 বছরের মধ্যে যেগুলো রিটেন আসছে তার মধ্যে সব থেকে বেশি মনে করো কনসেপচুয়াল প্রশ্ন ছিল এইটা। এটা তোমাদের কাছে প্রথম দেখায় কঠিন লাগতে পারে, বাট দেখো আমি তোমাদের এই কঠিন জিনিসটা কত সহজে বুঝাবো, একটু জাস্ট আমার সঙ্গে মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবে, তোমরা দেখবা ইজিলি বুঝে যাবা। এই প্রশ্নটা মোটামুটি একটু কঠিন লাগতে পারে তোমার কাছে, বাট আমি কথা দিচ্ছি তুমি যদি আমার কথা মনোযোগ দিয়ে শোনো এটা একদম পানি ভাত মনে হবে তোমার কাছে। তো চলো আগে প্রশ্নটা মনোযোগ দিয়ে পড়ি। এটা কি আমাদের রিটেন, আর ঢাকা ইউনিভার্সিটির রিটেনে মার্ক কত থাকে ভাইয়া? প্রত্যেকটা প্রশ্নে 2.5। সো এটারও মার্ক ছিল 2.5। ওকে 2.5, বেশ ছোটো ছোটো প্রশ্নই আসে, বাট ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেনে অন্তত ফিজিক্স রিটেনে দেখবা যে অন্তত একটা বড় রিটেন আসবে, 4টা প্রশ্নের মধ্যে একটা বড় থাকবে, একটু কঠিন থাকবে। এমসিকিউ 15টার মধ্যে 2টা এমসিকিউ বড় বড় থাকবে বা একটু কঠিন থাকবে, এটা ন্যাচারাল, স্বাভাবিক। যারা ফার্স্ট হয় তারাও কিন্তু 100তে 100 পায় না। ওকে, সো তুমি কিছু জিনিস থাকবে তুমি পারবা না, এটা ছেড়ে আসতে হবে, এটা তোমার আগে থেকে মাইন্ডসেটে ঢুকায় রাখতে হবে। তুমি 100% সব প্রশ্নের উত্তর করতে পারবে না ভাই, সব প্রশ্নের উত্তর করতে পারবে না। সারাটা টাইম কিলিং কিছু প্রশ্ন দিয়ে রাখবে, যেটা তোমার টাইম ইনভেস্ট করবা কিন্তু আলটিমেটলি ওই সময়ের মধ্যে সমাধান করতে পারবে না। যে এই লুপের মধ্যে পড়বা, যে এই শুভঙ্করের ফাঁকির মধ্যে পড়বা, জেদ ধরবা যে না
এই প্রশ্ন আমি সমাধান করবই করব, সে চান্স পাবা না। দেখবা যে মনের সুখে সমাধান করতে করতে তোমার টাইম পার হয়ে গেছে, 5-6 মিনিট খেয়ে ফেলছো একটা প্রশ্ন সমাধান করতে। সো স্যারেরা এরকম শুভঙ্করের ফাঁকি টাইম কিলিং কিছু ম্যাথ দেবে, সো ওই ম্যাথগুলো সবার লাস্টে গিয়ে অ্যান্সার করতে হয়, ওকে, যেগুলো বড় বড় ম্যাথ দেখবে তোমরা। সো চলো আমরা এই ম্যাথটা একটু সমাধান করি, দেখি আমাদের কি কি বলছে আসলে। সো দেখো সর্বপ্রথম আমাদের যে জিনিসটা বলছে যে ভাইয়া এক্স ও ওয়াই বস্তু দুটি কে স্প্রিং ধ্রুবক বিশিষ্ট একটি ভরহীন আদর্শ স্প্রিং দ্বারা যুক্ত, ঠিক আছে। তার মানে এক্স আর ওয়াই দুইটা বস্তু আছে, ওকে, এক্স আর ওয়াই দুইটা বস্তু আছে, বুঝলাম। সেখানে কার সঙ্গে? একটা ভরহীন স্প্রিং এর সঙ্গে যুক্ত আছে, ভরহীন স্প্রিং দ্বারা যুক্ত আছে দুইটা বস্তু, ঠিক আছে। ধরো আমরা একটা স্প্রিং বললাম, এটা একটা স্প্রিং, সো স্প্রিং এর মধ্যে দুইটা বস্তু, সো এইখানে একটা বস্তু আছে, এইখানে একটা বস্তু আছে, এই স্প্রিং এর কোনো ভর নাই, এইখানে ধরো এক্স আমাদের বস্তুটা, এখানে ধরো ওয়াই বস্তুটা আছে, ওকে। আচ্ছা, যদি কোনো প্রশ্ন তোমার বুঝতে অসুবিধা হয় তুমি এইরকম ডায়াগ্রাম অঙ্কন করে করে বোঝার চেষ্টা করবা, তাহলে দেখবে কনসেপ্টটা একদম 100% ক্লিয়ার হয়ে যাবে। চিত্র অঙ্কন করবা, ফিজিক্সে কোনো কিছু বুঝতে অসুবিধা হলে চিত্র অঙ্কন করবা। সো চলো দেখো কি বলছে এখানে, যে কোনো একটি মুহূর্তে স্প্রিংটি 1.0 অর্থাৎ 1 সেন্টিমিটার, স্প্রিংটি কি এককটা খেয়াল রাখবা, এখানে কিন্তু সেন্টিমিটার একক আছে, সেন্টিমিটার ভাইয়া বুঝো, কিন্তু একক খেয়াল রাখতে হবে। তাহলে দেখো 1 সেন্টিমিটার সংকুচিত অবস্থায় বস্তু দুটির আনুভূমিক ও ঘর্ষণহীন একটি তলের উপর স্থির অবস্থায় আছে, ঠিক আছে। তার মানে কি করছে দেখো, আমার হাতের দিকে একটু লক্ষ্য রাখো, আমার হাতের দিকে একটু লক্ষ্য রাখো, দুইটা বস্তু আছে আমার ধরো হাতে, আমি একটা স্প্রিংকে কত মিটার সংকুচিত অবস্থায়, কত সেন্টিমিটার, 1 সেন্টিমিটার সংকুচিত অবস্থা, তার মানে এই বস্তু দ্বারা স্প্রিংকে এইদিকে চাপ দিয়ে রাখছি, স্প্রিংকে চাপ দিয়ে রাখছি। এই ধরো আমার হাতে দুইটা বস্তু আছে, এই যে ব্লিঙ্ক করতেছি, ধরো এটা আমার বস্তু, তাহলে একটা স্প্রিং আছে মাঝে, ধরো এই যে এই কলমটা স্প্রিং আর এইটা বস্তু, তাহলে এই স্প্রিংকে আমি চাপ দিব, আমরা স্প্রিংকে চাপ দিব বস্তু দ্বারা, তাহলে এই ধরো স্প্রিংকে আমি এইভাবে চাপ দিয়ে ধরে আসি দুইটা বস্তু দ্বারা, সেটাই বুঝাচ্ছে এখানে যে ভাইয়া স্থির অবস্থায় আছে, ঠিক আছে। কি আছে? আবার স্থির অবস্থায় আছে, চাপ দিয়ে স্থির অবস্থায় রেখে দিছে। তারপরে দেখি কি বলতেছে, ওকে দেখো তারপরে কি বলছে, যে ভাইয়া বস্তুদ্বয়কে মুক্ত করলে তারা পরস্পর থেকে দূরে সরে যায়। হ্যাঁ, এটা তো হওয়ারই কথা। তুমি যদি একটা স্প্রিংকে দুইটা বস্তু দ্বারা চাপ দাও, তাহলে যদি ছেড়ে দাও, তাহলে ধাম করে আমাদের প্রসারিত হয়ে যাবে না, স্প্রিং আগের অবস্থায় ফিরে যাবে, স্প্রিং আগের অবস্থায় ফিরে যাবে, তাই না? সেটাই হয়েছে। দেখো যে ভাইয়া কি করছে, বস্তুকে মুক্ত করার পর পরস্পর অবস্থা থেকে দূরে সরে যায়, ওকে। বস্তুদ্বয় স্প্রিং থেকে আলাদা হওয়ার সময় এক্স বস্তুর গতিশক্তি দেওয়া আছে, তাহলে এক্স যে বস্তুটা ছিল তার গতিশক্তি দেওয়া ছিল 1 জুল। কত জুল? 1 জুল। তাহলে দেখো এইখানে জুল একক আছে, বাট এইখানে আবার সেন্টিমিটার, তাহলে অবশ্যই আমাকে এই সেন্টিমিটারটাকে মিটারে কনভার্ট করতে হবে, একক দেখেই তোমাকে সিদ্ধান্ত নিতে হবে। জুল যেহেতু, তার মানে ওখানে সেন্টিমিটার থেকে মিটারে আনতে হবে আমাকে, ওকে। আচ্ছা, তাহলে এক্স এর গতিশক্তি দেওয়া আছে, তার মানে ই অফ এক্স আমরা যদি একটু ভাঙায় ভাঙায় লিখতে চাই, তাহলে ই অফ এক্স দেওয়া আছে 1 জুল, ই অফ এক্স দেওয়া আছে, অর্থাৎ ই বস্তুর গতিশক্তি দেওয়া আছে 1 জুল, ওকে। তারপরে আসো কে এর মান বের করতে হবে। তোমাকে কি বলছে, যে ভাই এই কে স্প্রিং ধ্রুবকটা যেটা আছে, ওই স্প্রিং ধ্রুবকের মান তোমাকে বের করতে বলছে। এখন ভর দেওয়া আছে, দেখো এখন আমাদের ভর দেওয়া আছে, কি দেওয়া আছে দেখো, ভরের একটা হিন্স দেওয়া আছে, যে ভাইয়া এক্স এর ভর ওয়াই এর ভরের আমাদের কত গুণ? 0.4 গুণ। এক্স এর ভর ওয়াই এর ভরের, তার মানে এক্স এর ভর, তার মানে আমরা এভাবে লিখতে পারি যে ভাইয়া এম অফ এক্স ইকুয়াল টু ওয়াই এর ভরের 0.4 গুণ, তার মানে 0.4 এম অফ ওয়াই। সবাই বুঝছো? দেখো আমরা জাস্ট খালি প্রশ্নটা পড়ে পড়ে কি কি মান দেওয়া আছে সেগুলো ফাইন্ড আউট করলাম, ওকে। কি কি মান দেওয়া আছে সেগুলো আমরা ফাইন্ড আউট করছি, ওকে। সো এখন আসো, আমাকে দরকার কি ভাই, এই যে কে ইকুয়ালস টু হোয়াট, আমার বের করতে হবে স্প্রিং ধ্রুবকের মান, কে ইকুয়ালস টু হোয়াট। প্রশ্নটা বেশ মজার একটা প্রশ্ন এবং কনসেপচুয়াল প্রশ্ন, একটু ভালো মতো খেয়াল রাখতে হবে ভাইয়া, একটু ভালো মতো খেয়াল রাখিতে হবে, ওকে। সো চলো তাহলে দেখো, আমরা যখন যখন আমরা কি করব, স্প্রিংটাকে সঞ্চিত অবস্থায় রাখবো, সঞ্চিত থেকে যখন ছেড়ে দেবো তখন আবার দূরে সরে যাবে, তখন কি আমাদের ওই যে আমাদের গতিশক্তিটা এবং আমাদের হচ্ছে সঞ্চিত শক্তিটা, এনার্জি কনজারভেশন ল থেকে আমরা কি বলতে পারবো, এই দুটা সমান হবে, এই দুটো সমান হবে। একটু আগেই তো স্প্রিং কনসেপ্টটা দেখো, এই যে স্প্রিং কনসেপ্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো সেভাবেই আমরা সমাধান করবো। চলো তাহলে স্প্রিং এর সঞ্চিত শক্তি নির্ণয়ের সূত্র কি জানি আমরা, হাফ কে এক্স স্কোয়ার। তাহলে এই সঞ্চিত শক্তিটা যখন আমরা ছেড়ে দিব, তখন দুইটা বস্তু দুই দিকে সরে গেছে, গতিশক্তিতে রূপান্তর হয়ে গেছে, তখন তাহলে গতিশক্তি, তখন আমরা কি লিখবো, হাফ এম ভি স্কোয়ার লিখবো। এখন কিন্তু আমরা শুধুমাত্র হাফ এম ভি স্কোয়ার লিখতে পারবো না। কেন লিখতে পারবো না জানো? দেখো বুঝাচ্ছি, একটু ঠান্ডা মাথায় কল্পনা করো। এইটা আমরা লিখতে পারতেছি না। এইটা কি ভাই, এটা তো এম, জাস্ট এখানে একটা বস্তু ছিল। তখন এর আগের প্রশ্নগুলো দেখো, আমি একটু দেখাই আনি। এর আগের প্রশ্নে জাস্ট একটা বস্তু ছিল, এই যে এম ভরের একটা বস্তু ছিল,
এখানে কি আর একটা বস্তু ছিল না, এখানে জাস্ট একটা বস্তুই ছিল, দ্যাটস ওয়াই আমরা হাফ এম বি স্কোয়ার লিখতে পারছি। বাট এইখানে দেখো তো কি আছে, এইখানে দুইটা বস্তু আছে, একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে ওয়াই, দুইটা বস্তু। তাহলে দুইটা বস্তুর জন্য জাস্ট এই সূত্রটা লিখলে হবে না, তখন তোমাকে দুইটা বস্তুরই গতিশক্তি নিতে হবে, কারণ এই সঞ্চিত শক্তিটা যখন স্প্রিংকে সংকুচিত অবস্থায় থেকে ছেড়ে দিয়ে দিব তখন দুইটা বস্তুরই গতিশক্তিটা যেটা হবে সেইটার ইকুয়ালস টু আমাদের এই সঞ্চিত শক্তিটা হবে, কারণ এই সঞ্চিত শক্তির জন্যই তো দুইটা সরে গেছে চতুর্দিকে, তাই না? সো দেখো তাহলে আমরা এখানে লিখতে পারবো যে ভাইয়া এই শক্তিটা আমরা ই অফ এক্স, এক্স বস্তুটার যে শক্তিটা হবে প্লাস ই অফ ওয়াই এই বস্তুটার শক্তিটা হবে, এই দুইটার যোগফল। আমরা এটাকে একটু ভাঙ্গায় লিখলে এইভাবে লিখতে পারবো যে ভাইয়া হাফ এম অফ এক্স ভি অফ এক্স স্কোয়ার প্লাস হাফ এম অফ ওয়াই ভি অফ ওয়াই স্কোয়ার। বুঝছো? এটা কই পাইলাম? আমরা এনার্জি কনজারভেশন ল থেকে আমরা লিখতে পারলাম। সেম কাজ দেখো, এই কাজটাই কিন্তু করছি। এখানে জাস্ট একটা বস্তু ছিল, এখানে কয়টা ছিল? একটা বস্তু ছিল, দ্যাটস ওয়াই জাস্ট আমরা হাফ এম ভি স্কোয়ার লিখছিলাম। বাট এইখানে দুইটা বস্তু, সো দ্যাটস ওয়াই আমরা কি এই দুইটা গতিশক্তি সমান হবে, দুইটা বস্তু। এখানে কথা দুইটা বস্তু। এতটুকু ক্লিয়ার? আমি একদম ভেঙে ভেঙে বোঝাচ্ছি। এতটুকু ক্লিয়ার? একটু কমেন্ট সেকশনে আমাকে জানাও এতটুকু ক্লিয়ার ভাইয়া, এতটুকু ক্লিয়ার সবার? দেখো একদম খুব সুন্দরভাবে ভেঙে ভেঙে বোঝাচ্ছি। এতটুকু ক্লিয়ার কিনা সবাই বলো, এতটুকু ক্লিয়ার কিনা সবাই বলো, এতটুকু ক্লিয়ার কিনা সবাই বলো, এতটুকু ক্লিয়ার কিনা সবাই একটু বলো, তারপরে আমি বুঝাচ্ছি। দেখো এখন একটু খেয়াল করো যে ভাই আমাদের প্রাথমিক অবস্থায় কি ছিল, যে ভাই ওই বস্তুদ্বয় দ্বারা চাপ দিয়ে আমরা স্প্রিংকে কি করছি, সংকুচিত অবস্থায় রাখছিলাম। এখানে কি কোনো বাহ্যিক বল প্রয়োগ করছি? বাহ্যিক কোনো কিন্তু বল প্রয়োগ করে নাই। যদি বাহ্যিক বল প্রয়োগ করি নাই, এইটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে ভাই এখানে আমরা কি করছি, কোনো বাহ্যিক কিন্তু কোনো বল প্রয়োগ করি নাই, কোনো বাহ্যিক কোনো আমরা বল প্রয়োগ করি নাই, কোনো বাহ্যিক বল প্রয়োগ করে নেই। সো একটু দেখেন, এইটা পয়েন্টকে খেয়াল রাখতে হবে যে ভাইয়া এখানে আমরা বস্তুদ্বয়ের উপর কোনো বাহ্যিক বল প্রয়োগ করে নেই, যে ভাইয়া বস্তুদ্বয়ের উপর কোনো বাহ্যিক বল প্রয়োগ করি নেই, বাহ্যিক বল প্রয়োগ করি নাই, বাহ্যিক বল প্রয়োগ করি নাই, বাহ্যিক বল প্রয়োগ করি নাই। ঠিক আছে, বস্তুদ্বয়ের উপর কোনো বাহ্যিক বল প্রয়োগ করি নাই। সো বাহ্যিক বল যদি প্রয়োগ না করি তাহলে আমরা এনার্জি মোমেন্টাম থেকে, যদি আমরা ভরবেগের সংরক্ষণশীলতা থেকে যদি লিখতে চাই, তাহলে ভরবেগের সংরক্ষণশীলতা থেকে আমরা কি জানি? দেখো তো এই সূত্রটা সবার সাথে পরিচয় না? m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল টু m1 v1 প্লাস m2 v2। দেখো তো এই সূত্রটা সবার সাথে চেনা পরিচিত লাগতেছে না? এটা কি? এটা হচ্ছে আমাদের ভরবেগের সংরক্ষণশীলতা নীতি থেকে আমরা বলতে পারি ভরবেগের কি ভাইয়া সংরক্ষণ, ভরবেগের সংরক্ষণশীলতার নীতি থেকে আমরা বলতে পারতেছি এটা, তাই না? সো এখন দেখো আমাদের প্রাথমিক অবস্থায় কি ছিল, আমাদের কি ছিল? দেখো এই যে আমাদের এর উপর স্থির অবস্থানে ছিল, স্থির অবস্থা, তাহলে প্রাথমিক অবস্থা স্থির। সো প্রাথমিক অবস্থা যদি স্থির থাকে তার মানে এটাও শূন্য, এটাও শূন্য, তার মানে আমাদের এই পার্টটা আদি অবস্থায় স্থির ছিল, তাহলে শূন্য হয়ে গেল। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি না যে m1টাকে আমরা x mx vx প্লাস my আর হচ্ছে vy আমরা লিখতে পারতেছি। ওকে, সো এখন আমাদেরকে দেখো, এখন আমাদের টার্গেট কি ভাই? আমরা এই x এর মান কিন্তু জানি। দেখো এই x এর মান আমাদের কি জানা? এই দেখো কত সেন্টিমিটার সংকুচিত, 1 সেন্টিমিটার সংকুচিত। তাহলে x এর মান জানি, আমাদের এই k এর মানটা লাগবে। দেখো কে মিসিং, সেই জিনিসটা আমরা বের করব। তাহলে x এর মান জানি, তাহলে এইখানে কোনো সমস্যা নাই, হাফটা তো আমরা ওই পাশে পার করে দিতে পারবো। x এর মান আমাদের জানি, টিক চিহ্ন দিয়ে রাখলাম। ই অফ এক্স, অর্থাৎ এই ই অফ এক্স বা এই পুরো পোষণটার মান কিন্তু আমরা জানি। দেখো এখানে দেওয়া আছে কি ভাইয়া, যে আলাদা হওয়ার পর এক্স বস্তুর গতিশক্তি দেওয়া আছে, তার মানে ই অফ এক্স অথবা হাফ এম অফ এক্স ভি অফ এক্স স্কোয়ার, এই পুরাটার মান কিন্তু আমরা জানি, সেটা কত? 1 জুল। তার মানে এইটাও কিন্তু আমরা জানি। তাহলে দেখো এই পোষণটার মধ্যে কে এর মান বের করতে বলছে, তাহলে এখানে কোনো ঝামেলা নাই, কারণ এক্স এর মান জানি, এর মান জানি। তাহলে আমাদের দরকার হচ্ছে এই পোষণটা, আমরা টার্গেট হচ্ছে ভাই এই পোষণটা বের করব। তার মানে কাকে? যে ই অফ ওয়াইটাকে আমাকে বের করতে হবে, ই অফ ওয়াইটাকে আমাকে বের করতে হবে। তাহলে ই অফ ওয়াইকে যদি ভাঙ্গাই তাহলে কি আসতেছে, যে ভাই এম অফ ওয়াই তো আমরা জানি। দেখো এই যে এই সম্পর্ক থেকে এম অফ ওয়াই বের করে নিতে পারবো। আর তাহলে ভি অফ ওয়াই, এই যে এই মালটাকে আমাদের দরকার। ঠিক আছে, ভি অফ ওয়াইটাকে আমাকে বের করতে হবে। বুঝছো? দেখো আমি কিন্তু একদম ধরে ধরে কোনটা মিসিং, কিভাবে তুমি স্টেপ নিবা, স্টেপ বাই স্টেপ বুঝাচ্ছি। বুঝছো? সবাই একটু বলো দেখি,
বুঝছো ভাইয়া? দেখো একদম স্টেপ বাই স্টেপ। আমাদের দরকার কি, এই পুরো সমীকরণটাকে সমাধান করতে আমাদের ভি অফ ওয়াই যদি জানা থাকে তাহলে আমরা খুব সহজেই উত্তর করতে পারবো। কারণ আমাদের এই যে এম অফ এক্স, ভি অফ ওয়াই, এম অফ এক্স, এম অফ ওয়াই এর মান জানা আছে, জাস্ট খালি এই জিনিসটার মান মিসিং। তাহলে আমাদের টার্গেট কি, ভি অফ ওয়াই বের করবো। তাহলে এইখানে দেখো তো বাবা, এইখানেও কিন্তু ভি অফ ওয়াইটা আছে, এই যে ভি অফ ওয়াই। তাহলে এখান থেকে আমরা ভি অফ ওয়াই এর মান বের করতে পারবো না। তাহলে যাকে বের করতে হয় তাকে অনুপাতের উপরে রাখতে। তাহলে ভি অফ ওয়াইটাকে পার করে আনো। দেখো এখানে আমরা যদি লিখি যে ভাইয়া ভি অফ ওয়াই আর এম অফ ওয়াই ইকুয়াল টু, এই যে এম প্লাস ছিল মাইনাস করে দেওয়া, তাহলে মাইনাস পার করে দিলাম, এম অফ এক্স, আর এখানে পাবো ভি অফ এক্স। তাহলে আমরা কাকে বের করবো, ভি অফ ওয়াইকে বের করবো, তাই না? তাহলে ভি অফ ওয়াই, তাহলে এখানে দেখো আমরা যদি বের করতে চাই তাহলে দেখো ভি অফ ওয়াই উপরে রাখলাম, যাকে বের করতে হয় তাকে অনুপাতের উপরে রাখতে হয়। তাহলে এই ভি অফ এক্সটাকে এ পাশে পার করে দেই, ভি অফ এক্স ইকুয়াল টু মাইনাস এম অফ এক্স ডিভাইডেড বাই আমরা কাকে পাচ্ছি, এম অফ ওয়াই। তাহলে দেখো এই অনুপাতটার মান কিন্তু আমাদের প্রশ্নে দেওয়া আছে। দেখো এই যে এম অফ এক্স, দেখো এখান থেকে আমি একটু মানটা বের করে আনি, এখান থেকে মানটা বের করে আনি। দেখো আমাদের প্রশ্নে কি ছিল, এম অফ এক্স ইকুয়াল টু 0.4 এম অফ ওয়াই। তাহলে আমি এটাকে এইভাবে লিখতে পারি না যে ভাইয়া এম অফ এক্স ডিভাইডেড বাই এম অফ ওয়াই ইকুয়াল টু 0.4? লেখা যায়, অবশ্যই লেখা যায়, অবশ্যই লেখা যায়। তাহলে দেখো এখান থেকে আমরা লিখতে পারতেছি যে এই অনুপাতটা এম অফ এক্স ডিভাইড বাই এম অফ ওয়াই, এই যে দেখো এম অফ এক্স ডিভাইড বাই এম অফ ওয়াই পাওয়া গেছি আমরা। তাহলে সামনে একটা মাইনাস, তাহলে মাইনাসটা মাইনাস রাখো, তাহলে মাইনাস পাইলাম আমরা কত, যে ভাইয়া 0.4 পাইলাম। তাহলে এইখান থেকে যদি আমরা ভি অফ ওয়াই এর মানটা বের করতে যাই, তাহলে দেখো এইখানে ভালো মতো দেখো, আমি আবার লিখতেছি এটা, যে ভাইয়া ভি অফ ওয়াই ডিভাইডেড বাই ভি অফ এক্স পাইলাম কত, মাইনাস 0.4। মাইনাস কত পাইলাম, 0.4 পাইলাম। একদম স্টেপ বাই স্টেপ বুঝাচ্ছি, একদম 100%। এখনই সব কিছু বুঝে যাবা, এখনই সব কিছু বুঝে যাবা। ওকে, তাহলে আমরা এখান থেকে কি, এই ভি অফ ওয়াইটা আমাদের টার্গেট। তাহলে ভি অফ ওয়াই যদি আমরা বের করতে চাই তাহলে মাইনাস 0.4 ভি অফ এক্স, আর গুণ করে দিলাম, ভি অফ এক্স আমরা পাচ্ছি আমরা, ঠিক আছে, ভি অফ এক্স। তাহলে এখন যদি আমরা এটাকে একটু ভাঙ্গায় লিখি, তাহলে দেখো এই যে দশমিকটা তুলো, তাহলে কি হবে ভাই, নিচে 10 দ্বারা ভাগ হবে। তাহলে এখানে 5 দুগুণ 10, এখানে 2 দুগুণ 4। তাহলে ইন টোটাল আমরা একটু সাজায় লিখতে পারি যে মাইনাস 2 ডিভাইডেড বাই 5 ভি অফ এক্স, ভি অফ ওয়াই এর মান আমরা পাইছি। ওকে, ডান, ভি অফ ওয়াই এর মান ডান। এখন জাস্ট খালি মান বসাবো, উত্তর চলে আসবে, মান বসাবো, উত্তর চলে আসবে। সো চলেন এটার আর একটা স্লাইড নেই, এটাকে কপি করি, সো তারপরে মিশাই দেই। সো চলেন দেখেন, এখানে আমরা একটা কাজ করি। সো আমাদের এইখানে তো দেওয়া আছে, সো এই সাইডটা আমি মুছাই দিই, এই সাইডটা আমি মুছাই দিই। কোনো টেনশন করে না, আগের স্লাইড কিন্তু আছে, এটা আমি দাগানো স্লাইডটা তোমাদেরকে দিয়ে দেবো। দেখো এই স্লাইডটা পুরোটাই আছে, আমি ডুপ্লিকেট করে নিচ্ছি। ওকে, আচ্ছা, তাহলে আমার ভি অফ ওয়াই আমরা পাই গেছি। তাহলে আমাদের টার্গেট কি, ই অফ ওয়াই এর মান বের করতে, তাই না? তাহলে দেখো ই অফ ওয়াই ইকুয়াল টু আমরা জানি হাফ এম ওয়াই ভি অফ ওয়াই স্কোয়ার। তাহলে ভি অফ ওয়াই এর মান আমরা পাইছি, এম অফ ওয়াই এর মান বের করতে হবে আমাকে। তাহলে চলো এইখান থেকে আমরা এম অফ ওয়াই এর মানটা বের করব। তো এটা খুবই সিম্পল। দেখো এই যে এই সমীকরণটা দেখো, আমাদের প্রশ্ন অনুযায়ী কি দেওয়া ছিল, যে ভাই এম অফ এক্স ইকুয়াল টু 0.4 এম অফ ওয়াই। তাহলে এখান থেকে যদি আমরা এম অফ ওয়াই বের করতে চাই, তাহলে দেখো তো এইটা ভাগ হয়ে যাবে না, তার মানে আমরা 0.4 ডিভাইডেড বাই এম অফ এক্স হয়ে যাবে না, 0.4 এম অফ এক্স হয়ে যাবে না। তাহলে চলো এটাকে একটু সাজাই লেখো। তাহলে এই যে পয়েন্ট তুলে দাও, এখানে কত, 10 দ্বারা ভাগ হবে, তাই না? এখানে তাহলে 2, এখানে তাহলে 5। তার মানে আমরা যদি লিখতে চাই তাহলে 2 ডিভাইডেড বাই 5 এম অফ এক্স। এটা কার মান পাইলাম, যে এম অফ ওয়াই এর মান পাইলাম, 2 ডিভাইডেড বাই 5 এম অফ এক্স। তাহলে মান বসায় দাও এখন, যে ভাইয়া হাফ এম অফ ওয়াই এর মান কত পাইছি, 2 ডিভাইডেড বাই 5 এম অফ এক্স। 2 ডিভাইডেড বাই 5 আমরা পাইলাম এম অফ এক্স, 2 ডিভাইডেড বাই 5 এম অফ এক্স পাইছি। এখন জাস্ট খালি মান বসাই দাও, 2 ডিভাইডেড বাই 5 এম অফ এক্স। ওকে, তাহলে 2 ডিভাইডেড বাই ইন্টু 2 ডিভাইডেড বাই 5 এম অফ এক্স। ওকে, বুঝলাম। তারপরে ভি অফ ওয়াই কই পাইছি, দেখো এই যে মাইনাস 2 ডিভাইডেড বাই 5, মাইনাস 2 ডিভাইডেড বাই 5 মাইনাস কি ভাইয়া, এই দাঁড়াও, কোথাও কি ভুল করছি, কোথাও ভুল করছি নাকি, একটু ওয়েট। এইখান থেকে আমরা মাইনাস দুইটা একই, কেন কাটাকাটি উল্টা ফরমেশন হবে, তো একটা অপরটার উল্টা হয়ে যাবে। দাঁড়াও দেখি, এম অফ ওয়াই, তাহলে এইখান থেকে এই যে, এরে বাপরে কত বড় একটা মিস্টেক করছে, দেখছো? তাই তো বলি এরকম একই আসতেছে কেন। এই যে দেখো, এইখান থেকে যদি এম অফ ওয়াইটা বের করতে চাই, তাহলে এই সাপ আমাদের কি হবে ভাই, এটাকে ভাগ হয়ে যাবে না? তার মানে দেখো এম অফ ওয়াই, তাহলে এম অফ এক্স আছে, আর এইখানে তো 0.4 হবে, আমি উল্টা লিখছিলাম। আচ্ছা, এখন দেখো এই দশমিকটা তুলে দাও, তাহলে উপরে একটা কি হবে, 10 হবে। তাহলে 2 দুগুণ 4, 5 দুগুণ 10, তাহলে 5 ডিভাইডেড বাই 2 এম অফ এক্স পাচ্ছি আমরা। ওকে, তাই তো বলি, সো একই আসতেছে কেন। ওকে, আচ্ছা দেখো তাহলে এখানে তাহলে আমরা কি পাবো, যে ভাইয়া 5 ডিভাইডেড বাই 2 পাইলাম, এম অফ এক্স পাইলাম।
এম অফ ওয়াই এর মানটা জাস্ট খালি বসাই দিছি। তাহলে ভি অফ এর মানে কি -2/5। তাহলে এখন বসাই দিই চলো, যে ভাইয়া ইনটু অবস্থায় -2/5 আর কি ছিল ভি অফ এক্স, তার উপরে একটা স্কোয়ার আছে। ওকে, সো এখন মান বসাই দিই চলো, ক্যালকুলেট করতে হবে, মান বসানো শেষ, এই স্কোয়ারটা করে দেই। সো এক্স, আর এখানে তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, আর এখানে কত 2 × 2 = 4 হয়ে যাবে, 5 × 5 = 25 হয়ে যাবে, আর এখানে ভি অফ এক্স স্কোয়ার হয়ে যাবে। তাহলে দেখো এখান থেকে আমরা 5 দ্বারা এই 25কে কাটলে 5 থাকতেছে, এই 2 দ্বারা এই 4কে কাটলে 2 থাকতেছে, 2 × 2 = 4। তার মানে দেখো এটাকে একটু সাজাই লেখো চলো, যে ভাইয়া হাফ, এই আগে হাফ ছিল, এই হাফটা রাখলাম, তারপরে এম অফ এক্স রাখলাম, আর ভি অফ এক্স স্কোয়ার এখানে রাখলাম, তারপরে এক্সট্রা কি আছে ভাই 2/5, এই 2/5 এক্সট্রা লিখলাম। কেন লিখলাম দেখো একটু খেয়াল করো, এটা লেখার কারণ আছে। এই যে হাফ এম অফ এক্স ভি অফ এক্স, এটাকে কি বলতে পারবো বলো দেখি? এটাতে আমরা ই অফ এক্স বলতে পারবো না, কারণ ই অফ এক্সকে ভাঙাইলে হাফ এম এক্স ভি এক্স স্কোয়ার। তাহলে দেখো এই ই অফ এক্স এর মান আবার দেওয়াই আছে, আমার এখানে দেওয়া 1 জুল, তাহলে মান বসাই দাও চলো। তাহলে এখানে যদি আমরা লিখি যে ভাইয়া ই অফ ওয়াই ইকুয়াল টু পাচ্ছি কত, যে এটার মান পাইলাম আমরা পুরোটা ই অফ এক্স, তাহলে একবার লিখে নেই, তাহলে ই অফ এক্স প্লাস আমরা 2/5 পাচ্ছি, তাই না? তাহলে ই অফ এক্স এর মান কত ভাইয়া? আমাদের 1 জুল, 1 প্লাস, তাহলে এটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি দেখো 5/2, তাহলে দশমিক নাও 0, তাহলে 4 × 5 = 20, তাহলে 0.4 আসতেছে, তাহলে 0.4। তাহলে ই অফ ওয়াই, অতএব ই অফ ওয়াই ইকুয়াল টু আমরা ডিরেক্ট পাচ্ছি 1 + 0.4 মানে কি 1.4, বুঝছো? 1.4। সো একদম সব ক্লিয়ার, আমরা পেয়ে গেছি কিন্তু। তো চলো এটাকে আবার একটু ডুপ্লিকেট করে নেই, তারপরে মান বসাই দিয়ে তোমাকে উত্তরটা দেখাই দিচ্ছি। ওকে, সো দেখো আমরা কিন্তু সব পেয়ে গেছি। সো এই কাহিনী করস না, দেখো আমরা কিন্তু সব পেয়ে গেছি, আমরা কিন্তু ভাই সব পেয়ে গেছি। এখন মান বসাই দিব, এখন আমরা কি করব? মান বসাই দিব, চলো মান বসাই দিব। সো এখানে একটু ক্লিন করে নেই। সো এখন মান বসাই দিব, চলো দেখো এখানে কি কি দেওয়া আছে, দেখো এই যে হাফ, কে এর মান আমরা বের করব, তাহলে কে রাখলাম। এক্স এর মান কত ভাইয়া? এক্স এর মান দেওয়া আছে ওই যে কত 1 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার। তাহলে 1 সেন্টিমিটারকে আমাকে মিটারে আনতে হবে না, 1 সেন্টিমিটারকে আমাকে মিটারে আনতে হবে না। তাহলে দাঁড়াও একবারই ফরমেশন করে লিখি, তাহলে হাফ কে এক্স স্কোয়ার আগে এই ব্যবস্থায় রেখে রাখো। তারপরে এইখানে ই অফ এক্স এর মান আমরা পাইছিলাম কত, যে ভাই 1 প্লাস ই অফ ওয়াই এর মান কত পাইলাম? ই অফ ওয়াই এর মান দেখো ওই যে 1.4, আমরা কত পাইছি 1.4, আমরা কত পাইছি ভাইয়া 1.4 পাইছি, তাই না? 1 প্লাস আমরা কত পাইলাম, এই ই অফ এক্স 1, এই দেখছো রে, দেখছো এইখানে তো প্লাস না, এখানে তো প্লাস না, এই যে একটু খেয়াল করো, আমাদের কি ছিল সূত্রটা দেখো, ই অফ এক্স ইনটু ছিল 2/5, তাহলে এখানে কত হবে রে? ই অফ এক্স এর মান 1, আর এখানে গুণন আছে হচ্ছে 0.4 পাবো, তাহলে তো এটা ইন টোটাল হবে কি আমাদের একের সাথে গুণ করলে সেমই থাকে 0.4। তাহলে ই অফ ওয়াই এর মান কত 0.4, তাহলে ই অফ এক্স এর মান হচ্ছে 1, আর ই অফ ওয়াই এর মান পাইলাম আমরা 0.4, তাহলে 0.4 আমরা বসাই দিলাম। ওকে, আচ্ছা এখন তাহলে এটাকে ক্যালকুলেশন করলে কত আসবে? এই যে এখন আসবে 1.4। ওকে, আচ্ছা তাহলে এখন আমাদের দরকার কি ভাই? শুধুমাত্র এই কে এর মানটা দরকার। তাহলে দেখো আমরা এখান থেকে কি করতে পারি, যে ভাই এই হাফটাকে পার করে দিলে এখানে 2 হয়ে যাবে না? তাহলে চলো আমরা এখানে কে ইকুয়ালস টু দেখো যে 1.4 × 2 আর নিচে যাবে এক্স স্কোয়ার। তাহলে দেখো এইখানে আমাদের 14 × 28, বাট এক ঘর আগে দশমিক আছে, তাহলে 2.8 ডিভাইডেড বাই এক্স এর মান সেন্টিমিটার আছে, মিটারে আনতে হবে, তাহলে সেন্টিমিটার আছে মিটারে আনতে হবে, তাহলে আমাদের কত দ্বারা 10⁻² দ্বারা ভাগ করতে হবে। কত দ্বারা ভাগ করতে হবে? 10⁻²। তাহলে 1 সেন্টিমিটারকে যদি আমি করি মিটারে, তাহলে 1 × 10⁻² আমাদের মিটার, তাহলে শুধুমাত্র 10⁻² থাকতেছে, তাহলে এক্স এর মান কত 10⁻²। তাহলে বাট এখানে তো আবার স্কোয়ার আছে, তাহলে স্কোয়ার বসাই দাও, তাহলে এখানে থাকতেছে 2.8 ডিভাইডেড বাই 10⁻, কত আসতেছে 4। তাহলে এই দশমিকটা তুলে দাও, এই দশমিকটা তুলে এখানে একটা 10 আসবে, তাহলে এইখানে 1 আর এখানে -4, তাহলে -4 + 1 কত -3 আসবে। তার মানে উপরে থাকতেছে 28 ডিভাইডেড বাই 10⁻3। তাহলে এটাকে একটু সাজাই লেখো, তাহলে 28 থাকতেছে, আর এখানে 10⁻3, তাহলে উপরে উঠে 10⁻3 হয়ে যাবে, তাহলে 10⁻3। এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তার মানে দেখো আমরা কে এর মান কত পাইলাম, অতএব আমি একটু কালারটা চেঞ্জ করে নেই, কে ইকুয়ালস টু পাচ্ছি কত ভাইয়া 28 × 10⁻3।
অথবা 28-এর পরে 3টা শূন্য লেখা, তুমি একক কি নিউটন মিটার ইনভার্স 1 যেহেতু স্প্রিং ধ্রুবক। সো আমরা কিন্তু ফাইনালি আমাদের অ্যান্সারটা পেয়ে গেলাম। এইটা মোটামুটি বড় ম্যাথ, খুব একটা কঠিন না। দেখো আমি স্টেপ বাই স্টেপ বুঝাই দিছি তোমাদেরকে, জাস্ট কোনটা মিসিং ওই মিসিংটার মান বের করে নিছি। একটু বড় কিন্তু খুব কঠিন না। কনসেপ্টটা দেখো সহজ আছে, কনসেপ্টটা সহজ। একবার এনার্জি কনজারভেশন ল হচ্ছে, একবার আমাদের মোমেন্টাম কনজারভেশন ল হচ্ছে। ওকে, বুঝছো সবাই? সবাই একটু বলে দেখি ক্লিয়ার কিনা ভাইয়া? একদম ধরে ধরে তোমাদেরকে বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করে দিছি, ওকে, সবাই একটু বলে দেখি ক্লিয়ার কিনা, সবাই একটু বলেন তো দেখি ক্লিয়ার কিনা। বুঝছো? বুঝছো? দেখো আমাদের এই রিটেনটা কিন্তু মোটামুটি একটু বড় বা একটু প্রথম দেখায় তোমার কাছে কঠিন লাগতে পারে, ঠিক আছে, একটু কঠিন লাগতে পারে, বাট বাকি রিটেন সব কিছুই কিন্তু সহজ ছিল। ওই বছরে 4টা প্রশ্ন ছিল, তার মধ্যে এইটা একটু মোটামুটি কঠিন বা বড় ছিল, বাকি 3টা সহজ ছিল। আমি প্রথমেই বলছিলাম যে ভাইয়া 15টা এমসিকিউর মধ্যে 2টা এমসিকিউ একটু কঠিন থাকতে পারে, 4টা রিটেনের মধ্যে একটা রিটেন একটু কঠিন থাকতে পারে, বুঝতে পারছো? ওকে, তো চলো আমরা তাহলে এই রিটেনটা খুব সুন্দর মতো দেখো, আমরা স্টেপ বাই স্টেপ দেখো সব স্লাইড কিন্তু রেখে দিয়েছি। এই যে প্রথমে আমরা এনার্জি কনজারভেশন, মোমেন্টাম কনজারভেশন, দেন হচ্ছে মান বসাইছি, তারপরে আবার মান বসাইছি। প্রত্যেকটা স্লাইড তোমরা ক্লাস শেষে আমাদের মেসেঞ্জার গ্রুপে পেয়ে যাবা। সো মেসেঞ্জার গ্রুপে যারা যুক্ত হও নাই, দেখো পিন কমেন্টে কমেন্ট দেওয়া আছে যে ক বিভাগের শিক্ষার্থী অর্থাৎ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য একটা লিঙ্ক দেওয়া আছে। ওই লিঙ্কে ক্লিক করলেই তোমাকে মেসেঞ্জার গ্রুপে নিয়ে যাবে, সেখানে জয়েন রিকোয়েস্ট দিয়ে রাখো, সবাইকে কনফার্ম করা হবে। ওকে, আচ্ছা তাহলে চলো আমরা তো এটা সমাধান করে ফেললাম, তাহলে এই স্লাইডের দরকার নাই, এটা ডিলিট করে দেই। আমরা এই যে আজকের ক্লাসে লাস্ট প্রশ্নটা নিয়ে আলোচনা করব। সো খুবই সুন্দর একটা সহজ একটা প্রশ্ন। সো দেখো এটা অনেকেই কঠিনভাবে তোমাকে শিখাবে বা তোমরা অনেকেই শিখতে পারো কঠিনভাবে, দেখো আজকে একদম সহজভাবে শিখাবো, একদম কি করব সহজভাবে শিখাই দেবো। সো একটু খেয়াল করো, এটা কিন্তু কত সালে আসছিল দেখো 24-25 সেশনে রিটেনে আসা প্রশ্ন। 24-25 সেশনে কি আসছে ভাইয়া? রিটেনে আসছিল। এটারও মার্ক কত ছিল? 2.5 ছিল। এটারও মার্ক কত ছিল ভাইয়া? 2.5 ছিল। এটারও মার্ক কত ছিল? 2.5 ছিল। সো চলো একটু প্রশ্নটা দেখার চেষ্টা করি। দেখো এটা একটা প্রমাণ করতে বলছে তোমাকে, আসলে দেখাও যে অভিকর্ষের টানে মুক্তভাবে পরন্ত এম ভরের বস্তুটিকে বস্তুর এনতম সেকেন্ডে হারানো স্থিতিশক্তি, এনতম সেকেন্ডে হারানো স্থিতিশক্তি আমাদের হাফ এম জি স্কোয়ার 2n-1। এটা তোমাকে প্রমাণ করতে বলছে, জাস্ট 2.5 মার্কস। 2.5 মার্কসের একটা প্রশ্ন। সো খুবই সহজ একটা প্রশ্ন। দেখো আমরা কি জানি যে ভাইয়া যে সময় যতটুকু শক্তি হারাবে ততটুকুই শক্তি অর্জন করবে, ততটুকুই শক্তি, এটাই তো শক্তি সংরক্ষণশীলতা নীতি। শক্তি ধ্বংসও নাই, সৃষ্টিও নাই, জাস্ট একটা অবস্থান থেকে আরেকটা অবস্থানে স্থানান্তরিত হয়। ওকে, আচ্ছা তাহলে দেখো এখানে কি বলছে যে ভাইয়া অভিকর্ষ স্থানে মুক্তভাবে পরন্ত বস্তু, মুক্তভাবে পরন্ত বস্তুর কি ভাইয়া? মুক্তভাবে পরন্ত বস্তুর কিন্তু আদিবেগ শূন্য থাকে, কারণ ওই প্রাথমিক অবস্থায় স্থির থাকে মুক্তভাবে পরন্ত বস্তু, সবাই আমরা জানি। এম ভরের একটা বস্তু এনতম সেকেন্ডে হারানো স্থিতিশক্তি, তাহলে আমরা কি বলতে পারবো ভাইয়া? দেখো এভাবে বলতে পারবি না যে ভাই হারানো স্থিতিশক্তি যতটুকু হারাবে, হারানো স্থিতিশক্তি যতটুকু হারাচ্ছে, হারানো স্থিতিশক্তি ইকুয়াল টু অর্জিত গতিশক্তি, কারণ যতটুকু শক্তি হারাচ্ছে আস্তে আস্তে ওই শক্তিটা দিয়েই কিন্তু গতিশক্তিতে রূপান্তর হয়ে পড়তেছে, ঠিক আছে? অর্জিত গতিশক্তি, অর্জিত গতিশক্তি। তাহলে এখন আমরা অর্জিত গতিশক্তির সূত্র কি জানি? হাফ এম ভি স্কোয়ার। তাহলে দেখো এখন আমরা এই ভিটাকে যদি ভাঙাই তাহলে ভি স্কোয়ার একটা সূত্র জানি না যে ভাইয়া ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, ইউ স্কোয়ার প্লাস 2a আমরা এস বলবো, ঠিক আছে? আচ্ছা তাহলে আমরা একটু আগেই বললাম পরন্ত বস্তুর কি ভাইয়া? আদিবেগ শূন্য। সো দ্যাটস ওয়াই এটা শূন্য হলে পুরাটাই ভিনিশ। তাহলে 2as, এই যে এসটা যে আছে, এই যে এস এবং এই যে এ, এটাকে একটু সাজাই লিখি চলো তো দেখি। তাহলে আমরা কি পাচ্ছি ভাইয়া? দেখো হাফ এম পাইলাম। তাহলে এখানে যেহেতু মুক্তভাবে নিচে পড়তেছে, নিচে পড়লে কি অভিকর্ষ স্তরণের দিকে কাজ করতেছে, তাহলে এটা জি হয়ে যাবে। তাহলে ইনটু অবস্থায় কত? 2gS, এস বা এইচ যাই বলো না কেন, এটা এইচও বলতে পারো এসও বলতে পারো। তাহলে আমরা এইচই বললাম কারণ মুক্তভাবে পরন্ত বস্তু, এইচ বললাম। অথবা তুমি এটাকে এসও বলতে পারো, এটাকে এসও বলতে পারো, ওকে, প্যারা নাই। আচ্ছা তাহলে দেখো এখানে এই টু আর এই টু কাটা, তাহলে আমাদের শুধুমাত্র এম জি এইচ থাকতেছে, অথবা এটাকে আমরা এভাবেও লিখতে পারতাম যে এম জি এস থাকতেছে, ওকে। আচ্ছা সো এটাকে আমি একটু ডুপ্লিকেট করে নেই। দেখো আমাদের ম্যাথ প্রায় হয়ে গেছে, খুবই সহজ একটা ম্যাথ ছিল এটা। সো আমরা এটাকে দেখো এম জি এইচ,
তাহলে দেখো আমরা কি পাইলাম যে ভাইয়া MgS বা MgH পাইছি। সো এখন কি পাইলাম লাস্ট পর্যন্ত দেখো MgS পাইছিলাম, তাই না? সো এইটার Mg এইখানেও আছে Mg, তাহলে আমার এই এসটাকেই বার করতে হবে। তাহলে দেখো আমাদের nতম সেকেন্ডে দেখো তম সেকেন্ড যেহেতু আছে, তাহলে তম সেকেন্ডের কনসেপ্ট কিন্তু আমরা জানি যে ভাইয়া তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, সূত্র মনে পড়ে? তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। ওকে, দেখো তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব আমরা কি জানি যে ভাইয়া STH ইকুয়াল টু ইউ প্লাস হাফ এ 2t মাইনাস 1। এই সূত্রটা মনে পড়ে? আপনাদের? এই সূত্রটা কিন্তু অনেকবার ব্যবহার করছিলেন। সো তম সেকেন্ডের স্মরণ আমরা এটাই বসাই দিব। চলো তাহলে তম সেকেন্ডে mg, এস এর মান কি বসাই দেব? ইউ প্লাস হাফ, তাহলে এটা পরন্ত বস্তু যেহেতু জি হয়ে যাবে, আর এখানে 2, টির মান কত? টির মানেই তো আমাদের n তম সেকেন্ডে, তাহলে টি এর জায়গায় n বসাই দাও, 2n মাইনাস 1। তাহলে দেখো এই যে আদিবেগ পরন্ত বস্তুর কি ভেতরে আবারও 0, তাহলে গেল, তাহলে mg আর এখানে ইনটু অবস্থায় পাচ্ছি হাফ জি 2n মাইনাস 1। সো আমরা যদি এটাকে সাজাই লিখি, দেখো আমাদের এই যে জি এইখানে একটা আছে, এখানে একটা আছে, তার মানে এই যে হাফটাকে সামনে আনলাম, m জি স্কোয়ার পাইলাম, আর এখানে 2n মাইনাস 1 পাইলাম। সো দ্যাটস ওয়াই কিন্তু আমরা কিন্তু প্রমাণিত করে ফেলছি। ওকে, দেখো এই যে হাফ m জি স্কোয়ার 2n মাইনাস 1 2n মাইনাস 1, বুঝছো? সো মজার একটা প্রশ্ন, কিন্তু সহজ একটা প্রশ্ন, বুঝছো সবাই? মিলছে ভাইয়া, এই তো নীলপুরি মিলে গেছে। ওকে, বুঝছো? সো দেখো আমরা কিন্তু আজকে কি শিখলাম, দেখো আমরা একদম শুরু থেকে যদি একটু রিভিশন দেই, দেখো অনেক কিছু শিখছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আজকে ক্লাস করছি মূলত বিগত 5 বছরের ঢাকা বিশ্ববিদ্যালয়, 24-25 সেশন থেকে 20-21 5 বছরের প্রশ্ন তুমি যদি ভালো মতো একটু খেয়াল করো, তাহলেই কিন্তু প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে মোটামুটি আইডিয়া পেয়ে যাবে যে কি টাইপের প্রশ্ন ঢাকা ইউনিভার্সিটিতে আসতেছে বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে আসতেছে। ওকে, সো দেখো আমরা একদম ধরে কি শিখছি, গ্রাফের পার্টটা শিখছি, দেন গ্রাফের বেসিক পার্ট শিখছি, কখন সমানুপাতিক, কখন ব্যস্তানুপাতিক, কখন বর্গের সমানুপাতিক হলে কীরকম হয়, তারপরে স্প্রিংয়ের কনসেপ্ট শিখছি, তারপরে আমরা হচ্ছে এই যে এটা খুব একটা জোস একটা প্রশ্ন ছিল, আমরা হচ্ছে যদি কনস্ট্যান্ট বল না থাকে, যদি পরিবর্তনশীল বল হয়, পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ শিখছি, তারপরে স্প্রিংয়ের ওই বেসিক কনসেপ্টের একটা ডিরেক্ট সূত্র থেকে আসছে সেটা শিখছি। দেন আমরা রিটেন, ওই স্প্রিংয়ের আবার রিটেন শিখলাম, রিটেনটা বেশ বড়সড় ছিল, 3 পৃষ্ঠা দিয়ে আমরা সমাধান করছি, বাট এটা কিন্তু একদম ভেঙে করছি, তো এই জন্য জায়গা বেশি নিয়ে করছি। বাট তোমরা যখন কনসেপ্টটা ক্লিয়ার হবে তখন তোমরা লাইন জাম্প করতে পারবা। ওকে, তারপরে আমরা কি একটা প্রমাণ আসছিল, সেই প্রমাণটাও দেখছি। ওকে, সো তারপরে আজকে আমরা ক্লাস শেষ করার আগে তোমাদের জন্য লাস্ট আমরা হচ্ছে অ্যানাউন্সমেন্টটা একটু বলে দেই। তোমরা যারা এখনও আমাদের ভার্সিটি এ ইউনিট আইসিইউ ব্যাচে ভর্তি হওনি, তারা নিশ্চিন্তে চোখ বন্ধ করে ভর্তি হয়ে যেতে পারো। এখানে আমরা তোমাদেরকে প্রত্যেকটা সাবজেক্ট, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, যারা অপশনাল সাবজেক্টের পরিবর্তে বাংলা ইংরেজি দেখাবা, তাদের জন্য বাংলা ইংরেজিরও ক্লাস আছে। অর্থাৎ এই কোর্সে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, বাংলা ইংরেজি সকল ক্লাস পাবা, এবং আমরা যে ক্লাসগুলো নেব তার উপরে কিন্তু আমরা তোমাদেরকে একদম খুব সুন্দর মতো একদম প্রিন্টেড লেকচার শিট বই আকারে তোমাদেরকে বাসায় পাঠাই দিব। ওকে, সো তোমার নোট করা নিয়ে কোনো প্যারা থাকবে না, ঠিক আছে? ক্লাসে যা পড়াবো তার হার্ড কপি তোমার কাছে থাকবে, ঠিক আছে? সো এই লেকচার শিটটা ভালো মতো মেনটেন করলে, আমাদের ক্লাসগুলো ভালো মনোযোগ দিয়ে পড়লে, এবং আমরা যে পরীক্ষাগুলো নেব, যে দিক নির্দেশনা দিব, সেই অনুযায়ী কাজ করলে ইনশাল্লাহ আমরা আশাবাদী তোমরা খুব সুন্দর একটা রেজাল্ট করতে পারবা। সো এখন কিন্তু ডিসকাউন্ট ফিতে তোমাদের এই কোর্সে ভর্তি হওয়ার সুযোগ থাকছে। আমাদের কিছুদিনের মধ্যেই কিন্তু ডিসকাউন্ট ফিটা শেষ হয়ে যাবে, আমরা কিছুদিন মধ্যেই পেইড কোর্সের ক্লাস শুরু করে দিব। সো যারা এখনও ভর্তি হও নাই, দ্রুত ভর্তি হয়ে যাও। ভর্তি হওয়ার জন্য আইডুকেশন ফেসবুক পেজে মেসেজ করলে সব কিছু বিস্তারিত বলে দেবে, অথবা কোর্স সম্পর্কে তোমার যদি কোনো জিজ্ঞাসা থাকে তাও তুমি পেজে জিজ্ঞেস করলে সব কিছু অ্যান্সার পেয়ে যাবা ইনশাআল্লাহ। ওকে, তো সবাই একটু বলো দেখি যে ভাইয়া আজকের ক্লাসটা মন থেকে বলো যে ক্লাসটা কেমন লাগছে, 100% সবাই বুঝতে পারছো কিনা, A to Z ক্লিয়ার কিনা? সবাই একটু বলো যে ভাইয়া ক্লাসটা কেমন লাগলো, 100% A to Z সবাই সব কিছু বুঝতে পারছো কিনা? 100% A to Z সবাই সব কিছু বুঝতে পারছো কিনা, ক্লাসটা কেমন লাগলো? আমরা বিদায় নিব। তো সবাই একটু জানাও যে ভাইয়া ক্লাসটা কেমন লাগলো। আমি একটু স্লাইডটা এই সুযোগে সেভ করে নিই, তোমাদেরকে দিয়ে দেওয়া হবে গ্রুপে। যারা গ্রুপে এখনও যুক্ত হও নাই, দ্রুত যুক্ত হয়ে যাও। ওকে, দ্রুত যুক্ত হয়ে যেও গ্রুপে। ওকে,
সবাই একটু আমাকে জানাও যে ভাইয়া আপনাদের ক্লাসটা কেমন লাগলো, সবাই 100% সব কিছু বুঝতে পারছেন কিনা, সবাই 100% সব কিছু বুঝতে পারছেন কিনা, ওভারঅল ক্লাসটা কেমন লাগলো। আমরা বিদায় নিয়ে নিব, আবার দেখা হবে তোমাদের সঙ্গে ক্লাসে। সবার কাছে রুটিন আছে, সো রুটিন অনুযায়ী আমাদের প্রত্যেক দিন কিন্তু ক্লাস অনুষ্ঠিত হচ্ছে। সো রুটিন অনুযায়ী সবাই ক্লাসে উপস্থিত থাকবা, ওকে? সবাই ক্লাসে উপস্থিত থাকবা। প্রতিদিন দেখবা আমাদের 8:45 আমাদের সায়েন্সের ক্লাস অনুষ্ঠিত হবে। আমাদের এডুকেশন ফেসবুক পেজে কিন্তু সকল গ্রুপের সায়েন্স আর্টস কমার্স সবগুলারই ক্লাস চলতেছে। সো আমাদের টাইম স্লটটা হচ্ছে 8:45, ওকে? 8:45, একটু খেয়াল রাখবা, ওকে? এই তো নীলপুরি অনেক ভালো ছিল, আলহামদুলিল্লাহ। যাক, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। এখন তোমরা এই স্লাইডটা কালেক্ট করবা, তাহলে তোমাদের রিভিশন দিতে সুবিধা হবে। সো স্লাইডটা আমাদের মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিব, সেখান থেকে কালেক্ট করে নিও। সো আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।